ভাবে রান্না করা যায় জানো? এমন অদ্ভুত প্রশ্ন শুনে আমি অবাক চোখে ছেলেটির দিকে তাকালাম। আজ ছেলেপক্ষ আমাকে দেখতে এসেছে। ছেলের সাথে আলাদা রুমে কথা বলতে দেওয়া হলো। এমন অবস্থায় সবাই নিজের ব্যক্তিগত মতামত ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করে থাকে, কিন্তু এরকম অদ্ভুত প্রশ্নের জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। ছেলেটি একটু হেসে বলল, আরে, জানতে চাচ্ছে তুমি বিভিন্নভাবে মাংস রান্না করতে পারো কি না? তাহলে মাংসের বিভিন্ন স্বাদ পেয়ে তৃপ্তি করে খেতে পারবো। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। বুঝলাম মাংস তার খুব প্রিয় খাবার, আর এতটাই প্রিয় যে মাংস নিয়ে প্রশ্ন করতে গিয়ে আবোল তাবোল কী সব বলে ফেলেছে। সে আর কিছু জানতে চাইল না, চুপ করে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে রুমের বাইরে চলে গেল। ছেলেদের সাথে আমার কখনো মেলামেশা বা কথা বলা হয়নি, কারণ আমি গার্লস স্কুল অ্যান্ড কলেজে পড়েছি। আজ প্রথম কোনো ছেলের সামনে একা মুখোমুখি হলাম, তাই বোকার মতো চুপ করে শুধু বসেই রইলাম। কিছু বলার সুযোগও পেলাম না। আসলে আমার তেমন কিছু বলার নেই এখানে, কারণ আমাদের বিয়ে অনেক বছর আগে থেকে ঠিক হয়ে আছে। ছেলেটির নাম পাভেল, আমার মায়ের বেস্ট ফ্রেন্ডের ছেলে। আমার বয়স যখন 6 মাস তখন থেকে মা সবার সাথে কথা বলে পাভেলের সাথে আমার বিয়ে ঠিক করে রাখে। আমার বয়স যখন 1 বছর তখন হঠাৎ এক দুর্ঘটনায় বাবা মা দুজনে মারা যায়। তারপর থেকে মামার কাছে এই মধ্যবিত্ত পরিবারে আমি বড় হয়েছি। মামা এখন আমার বিয়ে দিয়ে তার দায়িত্ব সম্পন্ন করতে চাচ্ছেন। আমি সব কিছু জেনে মামার কাছ থেকে জেনেছি। মাঝখানে পাভেলের সাথে মামার কয়েকবার দেখা হয়েছে, কিন্তু পাভেলের সাথে আজকে আমার প্রথম দেখা। সে নিজেই তার বন্ধুদেরকে সাথে নিয়ে আমাকে দেখতে এসেছে। কিন্তু পাভেল হঠাৎ রুম থেকে বের হয়ে গেল কেন? তেমন কোনো প্রশ্নও তো করলো না, আমাকে কিছু বলার সুযোগও দিল না। আমাকে কি তার পছন্দ হয়নি? আমি দরজার পাশে দাঁড়িয়ে তাদের কথা শুনছি। পাভেলের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। পাভেল মামাকে জানালো সে আজকেই বিয়ে করে আমাকে নিয়ে যেতে চায়, কারণ সে এখন একা থাকে আর ঘরের কাজের জন্য আমাকে তার প্রয়োজন। হঠাৎ বিয়ের জন্য বাসার কেউ প্রস্তুত ছিল না। মামা ফোনে পাভেলের বাবা মায়ের সাথে কথা বলে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পাভেল তার এক বন্ধুকে পাঠায় গাড়ি থেকে কিছু একটা নিয়ে আসার জন্য। আশ্চর্য, পাভেলের সাথে করে বিয়ের সব কিছু নিয়ে এসেছে। আমার বউ সাজার জন্য সব কিছু আছে, আর পাভেলের বরের জামাও আছে। তার মানে পাভেল বিয়ের উদ্দেশ্যে এখানে এসেছে। কিন্তু আমাকে একবারও না দেখে সে হঠাৎ বিয়ের জন্য তৈরি হয়ে চলে আসলো কেন? আর এত তাড়াহুড়ো করে নিজের বাবা মাকে ছাড়াই বিয়ে করছে কেন? যাই হোক, বিয়েটা তো এখন আয়োজন করে হচ্ছে না। তাছাড়া পারিবারিকভাবে সবাই অনেক আগে থেকেই চেনে, এখানে ঝামেলার কিছু নেই। এসব ভাবতে ভাবতে আমি বিয়ের জন্য তৈরি হচ্ছি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে আছি। নিজেকে হঠাৎ এমন বউ সাজে দেখবো তা কল্পনাও করিনি। একটা অন্যরকম কিছু অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে চোখের সামনে নিজের চেনা জীবনটা বদলে নতুন এক অজানা পরিবেশ তৈরি হচ্ছে। আমিও সেই পরিবেশে নতুন মানুষের সাথে পথ চলার জন্য প্রস্তুত হয়ে আছি। কিছু বোঝার আগে মা বাবাকে হারিয়েছি, তাই বাবা মায়ের কোনো স্মৃতি আমার মাথায় নেই। আর বাবা মাই কখনো আমাকে বাবা মায়ের অভাব বুঝতে দেয়নি, তাই বাবা মাকে কখনো তেমন মিস করিনি। তবুও আজ তাদের কথা খুব মনে পড়ছে। তারা বেঁচে থাকলে হয়তো আজ মা অনেক খুশি হতো, কারণ আজ মায়ের ইচ্ছে পূরণ হচ্ছে। তার পছন্দ করা ছেলের সাথেই আমার বিয়ে হচ্ছে। জীবনের দিনগুলো পার করতে করতে কবে যে বড় হয়ে গেছি তা বুঝতেই পারলাম না। এখন নতুন একজন মানুষের সাথে নতুন করে জীবনটা সাজানোর স্বপ্নই মাথায় ঘুরছে। বাসায় সবাই নিয়ে কাজই ডেকে বিয়ের কাজ সম্পূর্ণ হলো। সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলাম। পাভেল গাড়ি চালাচ্ছে আর তার পাশে বসে আছি। পিছনে তার 3জন বন্ধু। সবাই অনেক কথা বলছে আর হাসাহাসি করছে। আমি শুধু হাসি মুখে চুপ করে তাদের আনন্দটা দেখছি। সবার হঠাৎ নিজেকে একা একা লাগছে। মনে হচ্ছে এখানে কিছু মেয়ে মানুষ থাকলে হয়তো আমিও তাদের মতো হাসি আনন্দ করতে পারতাম। হঠাৎ বিয়ে হওয়া আর পরিচিত পরিবারের হওয়ার কারণে আমার সাথে কারো যাওয়া হচ্ছে না। তাছাড়া মামা মামি আর ছোট মামাতো ভাই ছাড়া আর কেউ নেই আমার সাথে যাওয়ার জন্য। কিছুদূর যাওয়ার পর পাভেলের বন্ধুরা গাড়ি থেকে নেমে বিদায় নিয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে চলে যায়। সন্ধ্যা পার হয়ে রাত হয়ে যাচ্ছে। পাভেল একটা বাসার সামনে গাড়ি থামলো। সে বলল, আমরা চলে এসেছি, নামো। বাড়িতে তো কেউ নেই যে বরণ করে আমাদের নামাবে। একটু বলে হেসে পাভেল গাড়ি থেকে নামলো। আমি গাড়ি থেকে নেমে আশেপাশে দেখছি। রাতের অন্ধকার, রাস্তার দুই পাশে আরও অনেক ঘরবাড়ি। দেখে মনে হচ্ছে মোটামুটি একটা উন্নত এলাকা। আমি ভেবেছিলাম পাভেল হয়তো অনেক মানুষের মাঝে একা ছোট্ট একটা ফ্ল্যাট বাসা নিয়ে থাকে, কিন্তু এই একতলা পুরো বাড়িতে পাভেল একা থাকে। আমি পাভেলের সাথে বাসার ভিতরে ঢুকলাম। পাভেল একটু বাইরে গেল, হয়তো তার কোনো প্রতিবেশীর কাছে গেছে কোনো দরকারে। আমি একটা রুমে বসে আছি। পাভেল আমার 4 বছরের বড়, তার কোনো তুলনা হয় না। মা চলে গেলেও মনে হচ্ছে মা আমার জন্য পৃথিবীর সেরা উপহারটাই রেখে গেছে। কিছুক্ষণ পরে এক
একটা ব্যাগ হাতে পাবেল বাসার ভিতরে ঢুকলো। ব্যাগটা রেখে আমার কাছে এসে মুচকি এসে বলল, মাংস এনেছি, রান্না করো। সারাদিন কিছু খাইনি, খুব ক্ষুধা লেগেছে। আমি অবাক হয়ে গেলাম, সে কি, আমাদের বাসায় যে রান্না হলো আপনি খাননি? পাবেল কিছুটা ন্যাকামের সুরে বলল, বউয়ের হাতে রান্না খাবো বলে ক্ষুধাটাকে বাঁচিয়ে রেখেছি। আমি অবাক হয়ে ভাবছি, একটা মানুষ এমন হয় কিভাবে, শুধুমাত্র বউয়ের হাতে রান্না খাবে বলে ক্ষুধার্ত অবস্থায় নিজের প্রিয় খাবার মাংস সামনে থাকতেও কেউ না খেয়ে থাকতে পারে? পাবেলের এমন পাগলামি অনেক বেশি ভালোবাসা খুঁজে পাচ্ছি। সারাদিন সে কিছু খায়নি, নিশ্চয় অনেক বেশি ক্ষুধা লেগেছে। আমি দ্রুত রান্নাঘরের জন্য প্রস্তুত হয়ে রান্নাঘরে চলে গেলাম। একটা বড় গামলার ব্যাগের মাংসগুলো ঢেলে দেওয়ার সাথে সাথে আমার পুরো শরীর কেঁপে উঠল। এত জোরে চিৎকার দিলাম যে মনে হচ্ছে আমার গলা ছিঁড়ে যাচ্ছে। একটা ছোট্ট ছেলের শরীরে দুই টুকরো হয়ে পড়ে আছে আমার সামনে। আমি শরীরের সব শক্তি হারিয়ে ফেলছি, গলা শুকিয়ে যাচ্ছে। আমি চিৎকার শুনে পাভেল রান্নাঘরে আসলো। সে এসে বলল, আরে এত ভয় পাচ্ছ কেন? মানুষই তো, ভয়ঙ্কর কিছু তো না। পাভেলের মুখে এমন অদ্ভুত কথা শুনে আমি অবাক চোখে তার দিকে তাকিয়ে রইলাম। আমি মুখ দিয়ে কোনো কথা বলতে পারছি না। এমন ভয়ঙ্কর পরিস্থিতি আমি কখনোই কল্পনা করতে পারিনি। পুরো বাড়িতে আমি আর পাভেল ছাড়া আর কেউ নেই। সাথে আছে একটা বাচ্চা ছেলের কাটা লাশ। কি নিষ্ঠুরভাবে খুন করা হয়েছে এই বাচ্চাটিকে। তার মানে তখন সে সত্যি সত্যি মানুষের মাংস রান্না করার কথাই বলেছিল। একজন মানুষ কিভাবে মানুষের মাংস খেতে পারে? কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি। এমন মানুষের সাথে আমি কিভাবে থাকবো? এটা কার সাথে আমার বিয়ে হয়েছে? মা কখনোই এমন কারোর সাথে আমার বিয়ে ঠিক করবেন? কিন্তু এটাই তো সেই পাভেল যাকে মামা অনেক আগের থেকেই চেনে। তাহলে পাভেল এমন করছে কেন? কিছুই ভাবতে পারছি না। আমি ভয়ে শেষ হয়ে যাচ্ছি, পুরো শরীর কাঁপছে, আর শুধু পাভেলের দিকে তাকিয়ে আছি। পাভেল বুঝতে পারলো আমি বেশি ভয় পেয়ে গেছি। সে আমার শরীরে দিয়ে নিজের সেই গামলার সামনে বসে পড়লো। আমাকে বললো, আচ্ছা ঠিক আছে, কেটে দেওয়ার দায়িত্ব আমি নিলাম। তারপর গরুর মাংস মনে করে তুমি রান্না করবে, তাহলে তো আর ভয় লাগবে না। রান্নার কাজটা তো তোমাকেই করতে হবে। প্রতিদিন নতুন নতুন স্বাদে মানুষের মাংস রান্না করবে, আর আমি তৃপ্তি করে খাবো। এটা বলে এক কোপে বাচ্চাটির ঘাট থেকে মাথাটা আলাদা করে ফেললো। আমি চোখ বন্ধ করে সেখান থেকে এক দৌড়ে বাইরে চলে দরজার দিকে গেলাম। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে থাকা আমার পক্ষে সম্ভব না। আশেপাশে মানুষরা নিশ্চয় আমাকে মামার বাসায় ফিরে যেতে সাহায্য করবে। দরজাটা খুলে আমি একদম স্তব্ধ হয়ে গেলাম। নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। সামনে যতদূর চোখ যাচ্ছে শুধু অন্ধকার জঙ্গল ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। আশেপাশে মানুষ তো দূরের কথা, কোথাও কোনো ঘরবাড়ি নেই। পেছনে ঘুরে দেখি পাভেল দাঁড়িয়ে আছে, আর তার দুই হাত দিয়ে ছিঁড়ে বেরিয়ে আসছে ঈগল পাখির মতো বড় বড় দুটি ডানা। নির্জন একটা বাড়ি আমার চোখের সামনে। একদিকে দেখছি অদ্ভুত মানুষের ভয়ঙ্কর দৃশ্য, অন্যদিকে দেখছি অন্ধকার ভয়ঙ্কর জঙ্গল। এমন পরিস্থিতি কোনো মানুষ স্বাভাবিক থাকতে পারে না। আমি এরকম পরিস্থিতির জন্য একদম প্রস্তুত ছিলাম না। ভয়ের অনুভূতি যে এতটাই ভয়ঙ্কর হয় তা আমি এর আগে কখনো অনুভব করতে পারিনি। আমার মাথার ভিতর সহ পুরো শরীরটা কাঁপছে, আর আমি শুধু ভয়ে চিৎকার করছি। এখানে কে শুনবে আমার চিৎকার? পাভেল নিজেও যেন আমার চিৎকার শুনতে পাচ্ছে না। সে শুধু নিজের দিকে তাকিয়ে নিজেকে দেখছে আর অনেক আনন্দ নিয়ে হাসছে। হঠাৎ পাভেলের হাসি থামিয়ে আমার দিকে তাকালো। সাথে সাথে আমি চিৎকার থামিয়ে একদম শান্ত হয়ে গেলাম, আর আতঙ্কিত চোখে পাভেলের দিকে তাকিয়ে রইলাম। একটা মানুষ, তার হাত নেই, ঈগল পাখির মতো দুইটা ডানা নিয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে। আমি ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, কে আপনি? আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? সে বলল, তোমার স্বামীকে তুমি চিনতে পারছো না? এই দেখো, আমি আমার শক্তি অর্জন করা শুরু করছি, আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপর পুরো পৃথিবীতে রাজত্ব করবো আমি। এটা বলে পাভেল চোখ বন্ধ করে ডানাগুলো মেলে ধরলো। মুহূর্তে পাভেলের ডানাগুলো উধাও হয়ে গিয়ে আবার দুটি হাত চলে আসলো। চোখের সামনে কী ঘটেছে কিছুই বুঝতে পারছি না, আর যা ঘটেছে তা শুধু তাকিয়ে দেখা ছাড়া আর কিছু করার নেই আমার। কিন্তু পাভেল পুরো পৃথিবীর রাজত্ব করার কথা বলল কেন? সে কি পৃথিবীর সাথে কি করতে চাইছে? হঠাৎ পাভেল আমার নীরবতা ভেঙে দিয়ে গম্ভীর গলা বলল, এত অবাক হওয়ার কিছু নেই। তোমার কাজ শুধু প্রতিদিন ভিন্ন স্বাদের মাংস রান্না করা। আমার খুব ক্ষুধা লেগেছে, আজ আনন্দ নিয়ে তৃপ্তি করে খাবো। তাড়াতাড়ি রান্নার কাজ শেষ হলো করো। সাথে সাথে আমি বললাম, আমি কোনো মানুষের মাংস রান্না করতে পারবো না। পাভেল পেছনে ঘুরে আমার চোখের দিকে তাকালো। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে আর বলছে, আমার বউকে কি আমি জোর করব? কখনোই না। এই দেখো, তুমি ভয় পাও বলে আমি নিজের শরীর মানুষের নিজেই
মানুষের শরীর কেটে দিয়েছি, তোমার কত খেয়াল রাখছি, যত্ন করছি। তবে যেদিন তুমি আমার জন্য রান্না করবে না, তার পরের দিন তোমার মামা আর ছোট আদরের মামাতো ভাইকে তোমার সামনে টুকরো করে নিজের হাতে রান্না করে খাবো। 1 ঘন্টার মধ্যে আমি খাবার চাই। পাবেল চলে গেল। আমি বুঝে গেছি যে আমার কিছু করার নেই। এখন পাবেল যা বলবে তাই আমাকে করতে হবে। সারাদিনের ভাবনা, নতুন জীবন সাজানোর স্বপ্নটা মুহূর্তে ভয়ঙ্করভাবে বদলে গেল। আমি রান্নাঘরে চলে গেলাম। সেখানে রান্নার প্রয়োজনীয় সব কিছুই আছে। একটা সাধারণ মানুষ যেভাবে রান্না করে সেভাবে সাজানো আছে এই রান্নাঘর। শুধু গামলার মধ্যে টুকরো করে রাখা একটা ছোট্ট বাচ্চার শরীর। হয়তো বাচ্চাটির বাবা মা এখন তাকে পাগলের মতো খুঁজছে, আর আমি তাকে কড়াইয়ে রান্নার জন্য ঢেলে দিচ্ছি। এমন দৃশ্য কল্পনা করা যায় না। আর আমি নিজেও এমন কিছু করেছি এখন। একটা মানুষের মাংসকে কখনো গরুর মাংস মনে করে রান্না করা যায় না। আমি কড়াইয়ের মাঝে স্পষ্ট দেখতে পাচ্ছি পায়ের পাতা, হাতের আঙ্গুল, শরীরের আরও বিভিন্ন অংশ। বারবার গলা শুকিয়ে যাচ্ছে, শরীরের ভিতরটা কেমন যেন লাগছে। অনেকটা অন্যদিকে তাকিয়ে থেকে রান্নার কাজটা শেষ করলাম। পাবেল মাংস মুখে দিয়ে আনন্দে হেসে বলল, বাহ, খুব ভালো রান্না করো, এত মজার রান্না আগে কখনো খাইনি। পাবেল পিশাচের মতো করে রান্নাগুলো খাচ্ছে আর বলছে, আমি দিনে একবার খাই, তাই তুমি আমার জন্য প্রতিদিন একবারই রান্না করবে। পৃথিবীতে মানুষের অভাব নেই। কিছুদিন পর সব মানুষ আমার কথায় চলতে বাধ্য হবে। মানুষ মানুষকে রান্না করবে আর আমার সেবা করবে। ধ্বংস হবে মানুষের রাজত্ব, সৃষ্টি হবে ঈগল সাম্রাজ্য। এসব কথা শুনে আমি আঁতকে উঠলাম। হয়তো অনেক ভয়ঙ্কর কিছু ঘটতে চলছে। পাবেল অনেক ভয়ানক শক্তি অর্জন করতে যাচ্ছে। খাওয়া শেষে পাবেল ঘুমিয়ে পড়ল। আমি শুধু ভাবছি কি হতে চলছে। আমার জীবনটা কি এখানেই থেমে গেল? এটা কি সত্যি সেই পাবেল যার সাথে মা আমার বিয়ে ঠিক করে রেখেছিল, নাকি অন্য কোনো ভয়ঙ্কর ঈগল মানব? পাবেল এরকম হয়ে গেল কিভাবে? এই ঈগল সাম্রাজ্য তৈরি হওয়ার কি কোনোভাবে আটকানো যায় না? এভাবে কি মানুষ মারা যেতে থাকবে? অনেক প্রশ্ন মাথায় ঘুরছে। যেখানে পাবেল আমার সাথে খারাপ ব্যবহার করলেও আমার কিছু করার ক্ষমতা নেই, সেখানে সে আমার সাথে এত ভালো ব্যবহার করছে কেন? কে আমাকে এইসব প্রশ্নের উত্তর দেবে? কি করব আমি? একটা ভয়ঙ্কর জঙ্গলে আছি আমি, অথচ ঘরের আলো, পরিবেশ দেখে মনে হচ্ছে যেন কোনো সাধারণ জায়গাতে আছি। বাড়িতে আসার সময় যেই ঘরবাড়িগুলো দেখলাম সেগুলো কোথায় গেল? এসব ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে। পাবেল ঘরে নেই। রাতে ঘটে যাওয়া ঘটনাগুলো মাথায় ঘুরছে। পাবেল কোথায় গেল? আমি ধীরে ধীরে গিয়ে বাইরে যাওয়ার দরজাটা খুললাম। দিনের হালকা আলোতে জঙ্গলটা অনেক ভয়ঙ্কর লাগছে। মাঝে মাঝে পানির আওয়াজ ভেসে আসছে, কিন্তু আশেপাশে নদী পুকুর কিছুই দেখতে পাচ্ছি না। হঠাৎ পাবেলের কণ্ঠ ভেসে এসলো, ডান দিকে চলে আসো। আমি ধীরে ধীরে সেদিকে যাচ্ছি। পাবেল আমার কোনো ক্ষতি করছে না দেখে ভয় কিছুটা কমছে, কিন্তু তবু মনে হচ্ছে ভয় আমার পুরো শরীর ঘিরে রেখেছে। আমি সেখানে গিয়ে যা দেখলাম তা আমার ভয়কে আরও বাড়িয়ে দিল। কত ভয়ঙ্কর দেখতে একটা গাছ আমার সামনে। পাবেল গম্ভীর গলায় বলল, এটা তোমার খাবার। তুমি তো মানুষের মাংস খাও না, তাই এই গাছের লতাপাতাগুলো তোমার খাবার। এগুলো তো মানুষের খাবার। তুমি এসব খেয়ে সুস্থ থাকবে। একটা অদ্ভুত, মানুষের কাছে এমন ভয়ঙ্কর গাছকে মানুষের খাবার মনে করাটাই স্বাভাবিক। আমি এবার ভালো করে গাছটির দিকে তাকালাম। আমার শরীরটা কেঁপে উঠল। এটা কোনো গাছের আকৃতি না, এটা মানুষের কঙ্কাল। কঙ্কালটির হাড় বেয়ে পেঁচিয়ে আছে একটা লতার গাছ, মনে হচ্ছে লাউ গাছ। লতা পাতা পেঁচিয়ে একটি ভয়ঙ্কর আকৃতি তৈরি হয়েছে, যার মাঝে কঙ্কালের হাড়গুলো দেখা যাচ্ছে। একটা কঙ্কালের শরীরে কেন এই গাছটিকে আমার খাবার বানানো হলো তা বুঝতে পারছি না। পাবেল বলল, রাতে রান্নার জন্য প্রস্তুত থেকো। আজকাল আমার ক্ষুধাটা খুব বেড়েছে। খাবারের সময় বেশিক্ষণ অপেক্ষা করতে কষ্ট হয়। পাবেল বাড়ির ভিতরে চলে গেল। এমন ভয়ঙ্কর একটা গাছ থেকে খাবার সংগ্রহ করার কথা আমি ভাবতে পারিনি। এত ভয়ঙ্কর একটা জঙ্গল। গাছটির দিকে তাকিয়ে ভয়ে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি দৌড়ে বাড়ির ভিতরে চলে এলাম। পাবেলকে দেখে ভয় পাচ্ছি, আবার ভয়ে পাবেলের কাছেই ছুটে যাচ্ছি। জীবন যেন ভয়ের সীমাতেই বন্দী হয়ে গেল। বাড়ির ভিতরে ঢুকে আমি আরও অবাক হয়ে গেলাম। পাশে একটা রুম থেকে পাবেলের কণ্ঠ ভেসে আসছে। সে কি বলছে আমি তার ভাষা কিছুই বুঝতে পারছি না। এগিয়ে গিয়ে দেখলাম একটা ঘরে পাবেল ধ্যানে বসে কিছু একটা বলছে। তার সামনে কি আছে তা দেখতে আমি পুরো স্তব্ধ হয়ে গেলাম। অনেকগুলো ছেলে মানুষের কাটা মাথা তার সামনে রাখা। সেই মাথাগুলো চোখ মেলে এক দৃষ্টিতে পাবেলের দিকে তাকিয়েছে। কাটা মাথা কিভাবে তাকিয়ে থাকতে পারে? সেই বাচ্চাটার মাথাও দেখতে পেলাম,
যাকে গতরাতে রান্না করছি। আমি মুখ চেপে ধরে সেখান থেকে ছুটে অন্য রুমে চলে গেলাম। আমি দাঁড়িয়ে থাকার শক্তি না পেয়ে ফ্লোরে বসে পড়লাম। আমার আর বুঝতে বাকি নেই পাবেল কতটা ভয়ঙ্কর মানুষ, অথবা হয়তো সে কোনো মানুষই নাই। আমি ভয়ে ভয়ে এক জায়গায় স্তব্ধ হয়ে বসে রইলাম আর ভাবছি পাবেল এখন এসে আমাকে আর কি বলবে। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, পাবেল আর আমার কাছে আসছে না। শুধু ওই রুম থেকে পাবেলের কণ্ঠ ভেসে আসছে, যেই ভাষা আমার জানা নেই। প্রায় বিকেল হয়ে গেল, আমার শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে, খুব ক্ষুধা লেগেছে, ইচ্ছে করছে না খেয়ে মরে যাই, কিন্তু শরীরের যন্ত্রণা সহ্য করতে পারছি না। তাই বাধ্য হয়ে সেই ভয়ঙ্কর গাছের কাছে চলে এলাম। এছাড়া মানুষের খাওয়ার মতো কোনো খাবার আশেপাশে নেই। আমি ভয়ে ভয়ে হাত বাড়িয়ে গাছ থেকে কিছু পাতা ছিঁড়ে নিলাম। বারবার মনে হচ্ছে হয়তো এখনই কঙ্কালটি মাথা ঘুরিয়ে আমার দিকে তাকাবে, হয়তো এখনই তার হাত দিয়ে আমার হাত চেপে ধরবে। আমি দ্রুত সেখান থেকে রান্নাঘরে চলে এলাম। লাউ পাতাগুলো খাওয়ার উপযুক্ত করে রান্না করলাম, তারপর সেগুলো খাচ্ছি আর আমার চোখ দিয়ে পানি ঝরিয়ে যাচ্ছে। বাসার কথা খুব মনে পড়ে যাচ্ছে। জানি না চোখের সামনে আর কি দেখতে হবে। সন্ধ্যা পেরিয়ে রাতের অন্ধকার নেমে এলো। পাবেল সারাদিন পর তার রুম থেকে বের হয়ে আমার কাছে আসলো। আমার নিজের দিকে নিজের কোনো খেয়াল নেই। পাবেল আমাকে ফ্রেশ হতে বলে বাইরে চলে গেল। আমি ভয় পেতে পেতে শান্ত হয়ে গেছি, কারণ এই ভয় থেকে পালানোর কোনো রাস্তা আমার জানা নেই। আমি ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে দেখি পাবেল চলে এসেছে, তার কাঁধে একটা বস্তা। সে রান্নাঘরে গিয়ে বস্তা থেকে একটা মৃত ছেলের শরীর বের করলো। আমি আমার মাথায় হাত দিয়ে মুখ চেপে ধরে আতঙ্কিত চোখে সেদিকে তাকিয়েছি। প্রায় 13-14 বছরের একটা ছেলে পাভেলের মুখে একটা পৈশাসিক আনন্দের হাসি দিয়ে এক কোপে ছেলেটির শরীর 2 টুকরো করে ফেললো। আমি সেখান থেকে ছুটে রুমের ভিতরে চলে গেলাম। কিছুক্ষণ পর পাভেল এসে বলল, তাড়াতাড়ি রান্না শেষ করো, আমি খাবারের জন্য অপেক্ষা করছি। এভাবে মানুষের মাংস রান্না করে কি বেঁচে থাকতে হবে আমাকে? ভাবছি মামা এই সম্পর্কে কিছু জানে কি না। মামা আমাকে যা বলেছে আমি তো সেগুলোই বিশ্বাস করছি। মামা কি আমার কাছে কিছু লুকেছে? না, মামা কখনোই আমাকে বিপদের মধ্যে ছেড়ে দিবে না। কিন্তু আমি কিভাবে নিজেকে এখান থেকে মুক্তি করব? নিরুপায় হয়ে রান্নাঘরে চলে গেলাম, রান্নার কাজ শেষ করলাম। পাবেল খাওয়া শেষ করে দাঁড়াতে ভয়ঙ্কর কিছু ঘটেছে। পাবেলের পাগুলো ফেটে যাচ্ছে। আমি এমন দৃশ্য দেখে নিজেকে শান্ত রাখতে না পেরে চিৎকার করছি। পাবেলের পা থেকে বেরিয়ে এলো ঈগল পাখির 2টি পা। ঈগল পাখির পায়ের উপর মানুষের শরীর। দেখতে কত ভয়ঙ্কর লাগছে। মুহূর্তে হাতগুলি ডানায় পরিণত হলো। তারপর হঠাৎ পাবেল আগের মতো হয়ে গেল। এভাবে সে প্রতিদিন সকালে ওই রুমে কাটা মাথাগুলোর সামনে ধ্যানে বসে সারাদিন কথা বলতে থাকে। সন্ধ্যার পর সে আবার একটি মানুষের শরীর নিয়ে হাজির হয়। ধীরে ধীরে পাবেলের শরীরে বিভিন্ন অংশ ঈগল পাখিতে পরিণত হতে থাকে। এভাবে আরও 2 দিন পার হয়ে গেল। আমি কিছু ভাবতে পারছি না, তবু অনেক কিছু ভাবতে হচ্ছে। পাবেল মানুষের মাংস খেয়ে সেই মানুষের মাথাগুলো নিজের কাছে রেখে দেয়। বিয়ের দিন পাভেল বলেছিল সে শক্তি অর্জন করা শুরু করেছে। তারপর প্রতিদিন একটু একটু করে তার শরীর ঈগল পাখিতে পরিণত হচ্ছে। তার মনে সে কোনো প্রক্রিয়ায় ধীরে ধীরে শক্তি অর্জন করছে। তার শক্তি অর্জন করার পথে যদি কোনো বাধা সৃষ্টি করতে পারি, তাহলে নিশ্চয় সে ঈগল সাম্রাজ্য তৈরি করতে ব্যর্থ হবে। কিন্তু আমি কিভাবে কি করব? আমি জানি আমার এখানে কিছু করার ক্ষমতা নেই। তবুও পৃথিবীর এত মানুষের ভয়ানক অবস্থার কথা ভেবে মনে হচ্ছে আমার কিছু একটা করা উচিত। আমি একজনকে চিনি যে মানুষকে বিভিন্ন কালা জাদু থেকে মুক্ত করে। সে এখন কোথায় থাকে তা নিশ্চিতভাবে জানি না, তবে তার কাছে গেলে হয়তো আমাকে সাহায্য করবে। পাবেল সারাদিন একটা রুমে ধ্যানে থাকে। সেই সময় আমাকে বাইরে যেতে হবে। হয়তো এই জঙ্গলের খুব কাছেই মানুষের বসবাস, নয়তো পাবেল এত দ্রুত মানুষের শরীর কিভাবে নিয়ে আসে। আমি আর কিছু না ভেবে বাড়ি থেকে বের হয়ে জঙ্গলের দিকে হাঁটা শুরু করলাম। চোখের সামনে এত ভয়ঙ্কর দৃশ্য দেখার পর এমন ভয়ঙ্কর জঙ্গলে হাঁটতে ভয় লাগছে। তবুও মনে সাহস রেখে আমি হেঁটেই চলছি। 1 ঘন্টা হাঁটার পর জঙ্গল থেকে বের হতে পারলাম। ক্লান্ত হয়ে দাঁড়িয়ে গেলাম। বাম দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। সেই বাড়িটার মতো আরও একটা বাড়ি এই জঙ্গলের ভিতর। এই জঙ্গলের বাড়িগুলি দেখতে একই রকম। এখানে কে আছে? আমি উপায় না পেয়ে সেই বাড়িটির দিকে এগিয়ে গেলাম। এই বাড়িতে কে আছে তা দেখার জন্য আমি ভয়ে ভয়ে এগিয়ে যাচ্ছি। বাড়িটির ভিতরে ঢুকে আমি পুরো থমকে গেলাম। পাভেলের সেই কণ্ঠ ভেসে আসছে, সেই রান্নাঘর। তার মানে আমি আবার সেই বাড়িতেই ফিরে আসি। কিন্তু আমি তো উল্টো দিকে হাঁটিনি। সূর্যের আলো দেখি এগিয়ে এসেছে, তাহলে এখানেই ফিরে আসলাম কি করে? আমি আবারও হাঁটা শুরু করলাম। সূর্যের আলোর দিক চিহ্নিত করেই হাঁটছি। তবু অনেকটা হাঁটার পর বারবার এই বাড়ির সামনেই চলে আসছি। আমি বুঝে গেছি আমি একটা মায়ের মধ্যে আটকা পড়ে গেছি। আমি চাইলে এখান থেকে বের হতে পারবো না। রুমে গেলে ক্লান্ত হয়ে বসে পড়লাম। ভাবছি এখান থেকে বের হওয়ার কি কোনো উপায় নেই? আমাকে
সেই লোকটির কাছে পৌঁছাতে হবে যে কালো জাদুর মোকাবিলা করতে পারে। তাকে সবাই বাদশাহী দাদু বলে ডাকে। তার এই নামের কারণটা আমি জানি না, তবে বাদশাহী দাদুর কাছে না পৌঁছাতে পারলে তো আমি কোনো উপায় খুঁজে পাবো না। একমাত্র পাভেল তো পারবে আমাকে এখান থেকে বের হতে। পাভেলের ইচ্ছেতেই আমাকে এখান থেকে বের হতে হবে। কৌশলে পাভেলকে রাজি করাতে হবে সে যাতে আমাকে জঙ্গলের বাইরে যেতে চায়। ভাবছি কি করা যায়। হঠাৎ মাথাতে একটা আইডিয়া আসলো। পাভেলের খাবারের জন্য জঙ্গলের বাইরে যাই, তাই তার জন্য খাবার আনতে আমাকেও জঙ্গলের বাইরে যেতে হবে। তার আগে পাভেলকে বিশ্বাস করাতে হবে যে আমি সত্যিই তার খাবারের জন্য মানুষের শরীর আনতে চাই। আজ পাভেলের প্রায় পুরো ঈগল পাখিতে পরিণত হয়ে গেছে, শুধু মাথাসহ গলার কিছুটা নিচ পর্যন্ত বাকি। আমি বুঝতে পারছি না আমার কাছে কতটা সময় আছে। পাভেল যখন ঘুমাতে যাবে ঠিক তখনই আমি আওয়াজ করে হাসা শুরু করলাম। আমার হাসি শুনে পাভেল অবাক হয়ে আমার দিকে তাকালো। আমি মুখে প্রতিহিংসার ভাব এনে বললাম, আপনাকে তো আমার দরকার। আপনি পারবেন আমার এতদিনের জমে থাকা কষ্টকে দূর করতে। আমি আপনাকে সবচেয়ে সুস্বাদুভাবে মাংস রান্না করে খাওয়াবো। আমি নিজে আপনার জন্য মানুষের শরীর নিয়ে আসবো। পাভেল আমার কথা শুনে খুশি হলো আর কৌতূহল সাথে বলল, তুমি আমার জন্য মানুষ খুন করে নিয়ে আসতে পারবে? এতে তো তোমার কষ্ট বৃদ্ধি পাবে, কষ্ট কমবে কিভাবে? আমি বললাম, আমার এক বান্ধবী আছে, তার সাথে আমার একবার খুব ঝগড়া হয়। সে আমাকে অনেক অপমান করেছিল, কিন্তু আমি তার কিছুই করতে পারিনি। আমার ইচ্ছে করছিল তাকে টুকরো টুকরো করে কেটে ফেলি, কিন্তু সেটা তো আমার পক্ষে সম্ভব ছিল না। আমি নিজেই তাকে আপনার কাছে নিয়ে আসতে চাই, তারপর আপনি তাকে টুকরো টুকরো করে দিবেন। আমি আনন্দের সাথে তাকে রান্না করে রাগ ক্ষোভ মেটাবো। পাভেল বলল, কিন্তু আমি তো মেয়ে মানুষের মাংস খাই না। কথাটা শুনে আমি থমকে গেলাম। সে কেন শুধু ছেলে মানুষেরই মাংস খায়? সত্যি তো তার রুমে কোনো মেয়ে মানুষের মাথা নেই। আর সে বলেছিল আমি রান্না না করলে মামা ছেলেকে মারবে, কিন্তু মামির কথা তো বলেনি। বান্ধবীর কথা বলে এত বড় একটা ভুল আমি কিভাবে করলাম? এখন কিছু একটা বলে সব কিছু সামলে নিতে হবে। আমি বললাম, ভাগ্যিস আপনি মেয়ে মানুষের মাংস খান না, নয়তো আমি একটা ভুল করে ফেলতাম। যদি তাকে মেরে ফেলি তাহলে সে তো আর তার কষ্ট দেখবে না। আমি তার ছোটো ভাইকে নিয়ে আসবো আপনার জন্য, তারপর সে তার ভাইয়ের জন্য প্রতিদিন কষ্ট পাবে আর আমি তা ভেবে শান্তি পাবো। পাভেল আমার কথাগুলো বিশ্বাস করছে কিনা বুঝতে পারছি না। কি বলবো কি করব তাও বুঝতে পারছি না। টেনশনে মনে হচ্ছে পাগল হয়ে যাচ্ছি। আমার মুখের ভাবটাও ছটপট দেখে পাভেল বুঝতে পারলো যে আমি প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে গেছি। সে বলল, ঠিক আছে, তোমার এই ইচ্ছা পূরণ হবে। কাল রাতে তুমি আমার জন্য খাবার আনতে যাবে, কিন্তু রাতে অল্প সময় গিয়ে তো আমি কিছু করতে পারবো না। আমি বললাম, রাতে তো তার ভাইকে আমার সাথে নিয়ে আসা কঠিন হবে, তিনি হলে কিছু বলে নিয়ে আসতে পারবো। পাভেল বলল, ঠিক আছে, কারণ আমি ধ্যানে বসার আগে তোমাকে জঙ্গল পার করে দেবো। শুধু একটা কথা ভালোভাবে মনে রাখো, আমি সব সময় আমার খাবার চাই। পাভেলের কথা শুনে কিছুটা আঁতকে উঠলাম, কারণ আমার এমন কোনো বান্ধবী নেই যার উপর আমি প্রতিশোধ নেব। কী হবে কিছু জানি না, শুধু এখান থেকে বের হয়ে কোনো একটা উপায় আমাকে খুঁজে বের করতে হবে। সেই কালো জাদু মুক্তি করার লোকটিকে খুঁজে বের করতে হবে, কারণ সে ছাড়া আর কেউ আমার কথা বিশ্বাস করবে না। পরের দিন সকালে পাভেলের সাথে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। কিছুটা জুড়ে যাওয়ার পর একটা মোটা গাছের সামনে পাভেল দাঁড়ালো। এখান থেকে অনেকটা দূরে সেই বাড়িটি দেখতে পাচ্ছি। হঠাৎ পাভেল আমার হাত ধরে আমাকে নিয়ে গাছের ভিতরে প্রবেশ করলো। 1 সেকেন্ডের মধ্যে কি হলো কিছুই বুঝলাম না। তাকিয়ে দেখি আমার চোখের সামনে একটা নির্জন রাস্তা, অথচ একটু আগে এখানে কোনো রাস্তাই ছিল না। আমি অবাক হয়ে পেছনে ঘুরে যেই গাছ আর জঙ্গলটি দেখতে পাচ্ছি, কিন্তু সেই বাড়িটি কোথাও দেখতে পাচ্ছি না। পাভেল বলল, তুমি সেই ছেলেটাকে মেরে এখানে নিয়ে এসে আমাকে ডাকবে। আমি তোমাকে এই দরজা দিয়ে প্রবেশ করার ব্যবস্থা করে দেব। তবে এটা ভুলে যেও না যে তুমি আমার জন্য খাবার আনতে যাচ্ছ। আমি হালকা হেসে বললাম, আমার ইচ্ছে পূরণ করার সুযোগ পেয়েও তা হারাবো নাকি? আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার খাবার নিয়ে ফিরবো। পাভেল আমার দিকে তাকিয়ে একটু হেসে আবার সেই গাছের ভিতরে প্রবেশ করলো। আমি হাত দিয়ে গাছটিকে ছুঁয়ে দেখলাম। এখন এটি একটি স্বাভাবিক গাছের মতো মনে হচ্ছে। আমি এখন আর অন্য কিছু নিয়ে ভাবতে চাইছি না। নির্জন রাস্তাটা পার হওয়ার পর কিছুটা মানুষের দেখা পাচ্ছি। আমি কোথায় আছি তা বুঝতে পারছি না। মানুষের কাছে জিজ্ঞাসা করে বুঝতে পারলাম আমাদের এলাকা থেকে কিছুটা দূরে আসছি। ভাবছি মামার কাছে যাবো কি না, কিন্তু মনে হচ্ছে সেখানে গেলে সময় নষ্ট হবে। আর আমি যেখানে পালাই না কেন সেখান থেকে পাভেল আমাকে নিয়ে যাবে। সে একটা ভয়ঙ্কর শক্তি। আমাকে আগে সেই শক্তি ধ্বংস করার উপায় জানতে হবে। আমি মানুষকে জিজ্ঞাসা করে সেই বাদশাহী দাদুর কাছে পৌঁছানোর চেষ্টা করছি। অনেকে তাকে চিনতে পারছে, আবার অনেকেই চিনতে পারছে না। তাই তার এলাকায় পৌঁছাতে পৌঁছাতে
দুপুর পার হয়ে গেল। মধ্যবয়স্ক একটা লোকের ডেকে বললাম, এখানে বাহাদুর দাদুর বাসা কোনটা? আমাকে একটু তার কাছে নিয়ে যাবেন? এরপর লোকটির কথা শুনে আমি পুরো স্তব্ধ হয়ে গেলাম। এমন কিছু শোনার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। লোকটি বলল, তার কাছে কেমনে যাইবেন? হে তো 2 মাস আগে মারা গেছে। বয়স্ক মানুষ হঠাৎ মরে গেল। এখানে অনেকে জানে না হে মারা গেছে। আপনার মতো কিছু মানুষ মাঝে মাঝে তার খুঁজে আসে। লোকটির কথা শুনে আমি আর কিছু বলার শক্তি পাচ্ছি না, শুধু নীরব হয়ে হেঁটে যাচ্ছি। এখন কি করব তা বুঝতে পারছি না। সেই ভরসায় বাইরে আসলাম, তা মুহূর্তেই শেষ হয়ে গেল। এখন আমাকে কে কোনো উপায় বলে দিবে? তাহলে কি সত্যি ঈগল সাম্রাজ্য তৈরি হবে, আর মানুষ মানুষকে হত্যা করে রান্না করে সেই ঈগল মানবদের সেবা করবে? আমি যদি এখান কোথাও পালিয়ে যাই, তবু সেই ভয়ঙ্কর সময় থেকে তো পৃথিবীতে কেউ পালাতে পারবে না। আমি জানি পাভেল আমাকে মুক্তি দিবে না, কিন্তু পাভেলের ভয়ঙ্কর শক্তি থেকে এই পৃথিবীতে মুক্ত করতেই হবে। হয়তো পারবো, হয়তো পারবো না, কিন্তু চেষ্টা করতেই হবে। আমাকে এখন পাভেলের কাছে ফিরে যেতেই হবে। কিন্তু কিভাবে তার কাছে ফিরে যাব? তার জন্য মানুষের শরীর না নিয়ে গেলে তো বিপদ আরও বেড়ে যাবে। যদি সে বুঝতে পারে আমি মিথ্যে বলছি, তাহলে তো সে আমার আর কোনো কথাই বিশ্বাস করবে না। সব কিছু আরও কঠিন হয়ে যাবে। কিন্তু আমি কিভাবে কোনো মানুষকে হত্যা করে রান্নার জন্য নিয়ে যাব? এমন নিষ্ঠুর কাজ আমি কখনোই করতে পারবো না। আমার মনে হচ্ছে কিছুদিন পর তো চোখের সামনে এমন নিষ্ঠুরতা আরও বেশি ঘটবে। তখন সেটা শুধু তাকিয়ে দেখা ছাড়া আর কেউ কিছু করতে পারবে না। এসব ভেবে হাঁটতে হাঁটতে জঙ্গলের অনেকটা কাছে এসেছে। হঠাৎ দেখলাম রাস্তার পাশে একটা ছেলে বসে মাটিতে আঁকিবুকি করে খেলা করছে। বয়স 9-10 বছর হবে। হালকা ময়লা শার্ট প্যান্ট পরা, কাঁধে ঝোলানোর মতো একটা ব্যাগ। রাস্তার পাশে কয়েকজন মানুষের চলাফেরা করছে, কিন্তু কেউ ছেলেটির সাথে কেউ নেই। আমি তার কাছে গিয়ে বললাম, কী নাম তোমার? তুমি এখানে কার সাথে এসেছো? ছেলেটি আমার দিকে তাকিয়ে বলল, আমি রবিন। আমার তো কেউ নেই, একা থাকি, একাই রাস্তায় ঘুরি। ছেলেটির কথা শুনে আমার মায়া লাগলো, কিন্তু এখন আমার মাথায় অন্য কিছু ঘুরছে। এখন এই ছেলেটাকে সাথে করে নিয়ে যাওয়া ছাড়া আমার কোনো উপায় নেই। আমি তাকে বললাম, আমার সাথে যাবে? ছেলেটি কোনো প্রশ্ন না করে একটা আনন্দের হাসি দিয়ে উঠে বলল, চলুন। ছেলেটির হাসি দেখেই আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। কতটা বিশ্বাস আর আনন্দের সাথে সে আমার সাথে যেতে চাইছে, আর আমি তাকে বিপদের দিকে নিয়ে যাচ্ছি। এমনকি কিছুক্ষণ পরে সে কড়াইয়ে রান্না হয়ে কারো খাবার হয়ে যাবে। আমি কিভাবে একটা নিরাপদের বাচ্চা ছেলেকে হত্যা করবো? এটা অন্যায়। আমি এমন নিষ্ঠুর কাজ করতে পারি না। আবার মনে হচ্ছে কিছুদিন পর তো পুরো পৃথিবী মানুষকে এমন নিষ্ঠুরতার শিকার হতে হবে। পাভেল তো প্রতিদিন কোনো না কোনো নিরাপরাধ মানুষকে হত্যা করছে। আমার ব্রেন যেন পাথর হয়ে গেছে, কিছুই ভাবতে পারছি না। শুধু মনে হচ্ছে এই বাচ্চা ছেলেটির সাথে আমি অন্যায় করছি। জেনে শুনে তাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে আমার উচিত হচ্ছে না। এসব ভাবতে ভাবতে শুধু নীরবে হেঁটে যাচ্ছি। আচ্ছা, ছেলেটি বলল, আজকে আপনি আমাকে রোস্ট করবেন নাকি ভুনা করবেন? আমার ব্যাগে নারকেল আছে। আপনি নারকেল দিয়ে মাংসের কোরমা রান্না করতে পারবেন? ছেলেটির কথা শুনে আমি থেমে গেলাম আর অবাক হয়ে তার দিকে তাকালাম। সে কিভাবে জানলো যে আমি তাকে রান্না করতে নিয়ে যাচ্ছি? আমার নীরবতা থেকে ছেলেটি বলল, আসলে আমি জানতাম আপনাকে এই রাস্তা দিয়ে ফিরতে হবে, তাই আমি এখানে অপেক্ষা করেছিলাম। এখন আপনার মুখের চিন্তার ভাব দেখে মনে হচ্ছে আপনি আমাকে রেখে একাই জঙ্গলে প্রবেশ করছেন। আপনি নিশ্চিন্তে আমাকে নিয়ে যেতে পারেন। আমি তাকে বললাম, তুমি এত কিছু কীভাবে জানলে, আর নিজের ইচ্ছাতেই বিপদের মুখে কেন যেতে চাইছো? সে বলল, আমি জানতাম যে আপনি কোনো মানুষকে খাবারের জন্য নিয়ে আসতে পারবেন না, কারণ আপনি কারো ক্ষতি করতে চান না। আপনি নিশ্চয় কোনো সাহায্যের জন্য ওই লোকটাকে মিথ্যে বলে বের হয়েছেন। আমি আপনাকে সাহায্য করতে চাই। ছেলেটির কথা শুনে আমি কিছুটা সাহস ফিরে পেলাম, কিন্তু এখনও কিছুই বুঝে উঠতে পারছি না। ছেলেটির কাছে জানতে চাইলাম সে পাভেল সম্পর্কে কি জানে। তার মুখটা মলিন হয়ে গেল। একটু চুপ থেকে বলল, প্রায় 2 সপ্তাহ আগে আমি বাবার সাথে এখানে ঘুরতে এসেছিলাম। বাবা আমাকে এক জায়গায় বসিয়ে রেখে দোকানে খাবার কিনতে গেল। হঠাৎ একটা লোক এসে বাবাকে কী যেন বলেছিল। দূর থেকে দেখে মনে ছিল বাবার কাছে কোনো সাহায্য চাইছে। বাবাকে তার সাথে যেতে দেখে আমি হাঁটা শুরু করলাম। হঠাৎ দেখি লোকটা বাবার গলা চেপে ধরছে। তারপরে মুহূর্তের মধ্যে দুজনে উধাও হয়ে গেল। আমি শুধু কাঁদতে থাকি আর বাবাকে খুঁজতে খুঁজতে এই জঙ্গলে অনেক ভিতরে চলে যাই। হঠাৎ দেখতে পেলাম ওই লোকটা আমার বাবাকে টুকরো টুকরো করে কাটছে। আমি খুব ভয় পেয়ে সেখান থেকে ছুটে যাই। তারপর বারবার বাবার কথা মনে করতে করতে আমি সেই জঙ্গল থেকে যাই আর লোকটাকে জঙ্গলে একটা বাড়িতে থাকতে দেখি। আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আপনি ওই লোকটার জন্য খাবার নিতে বাইরে আসবেন শুনে আমিও জঙ্গল থেকে চলে আসি। ছেলেটার কথা শুনে কষ্ট হলো। তার মতো আমি প্রতিদিন আরও অনেকেই আপন হারানোর কষ্ট পাচ্ছে। আমি বললাম, তোমার ওই জঙ্গলে থাকতে ভয় লাগেনি? সে বলল, চোখের সামনে নিজের বাবাকে টুকরো টুকরো হতে দেখলে পৃথিবীর আর কিছু ভয়ঙ্কর মনে হয় না। বাবা বলতে আমি নাকি অনেক সাহসী আর বুদ্ধিমান। আমি সবসময় অনেক কিছু জানতে চাইতাম, তাই যখন পড়তে শিখেছি তখন থেকে বাবা অনেক বৈজ্ঞানিক বই এনে দিত আমাকে। বাবা বলতো আমি বড় হয়ে নাকি অনেক বড় বিজ্ঞানী হব। এখন তো বাবা নেই,
তাই ওই লোকটাকে ধ্বংস করা আমার উদ্দেশ্য। আপনি তাকে ধ্বংস করে দিন। ছেলেটার কথা শুনে বোঝা যায় সে সত্যি অনেক বড় বুদ্ধিমান। আমি বললাম, আমি তো তাকে ধ্বংস করতে চাইছি, কিন্তু কিভাবে করব? ছেলেটি বলল, কোনো উপায় আছে, আপনাকে তা খুঁজতে হবে। যেই লোকটা প্রতিদিন ভোরের কোথায় যায় তাকে আপনি জানেন? আমি অবাক হয়ে বললাম, সে তো শুধু সন্ধ্যার পর খাবার আনতে বেরোয়, আর কোথাও তো যেতে দেখিনি। ছেলেটি বলল, আপনি হয়তো ঘুমিয়ে থাকেন। সে প্রতিদিন ভোরের দিনের আলোয় আসার আগে একটা গর্তে প্রবেশ করে। সেখানে আপনি কোনো উপায় খুঁজে পাবেন তার ধ্বংস করার। আমি তার পেছন পেছন সেখানে গিয়েছিলাম। গর্তে অনেকটা ভেতরে একটা অদ্ভুত ঘর আছে। সেই ঘরের দরজা সে ছাড়া কেউ খুলতে পারে না। তার সাথে সেখানে প্রবেশ করা তো আমার পক্ষে সম্ভব ছিল না। আপনি লুকিয়ে তার পেছন পেছন সেখানে যাবেন। তারপর সে সেখান থেকে বের হওয়ার আগে আপনি সেই ঘরে প্রবেশ করে দেখবেন সেখানে সে কেন যায় আর কি করে। ছেলেটার কথা শুনে আমি আঁতকে উঠলাম আর বললাম, পাবেল সেই ঘরে থাকতে আমি সেখানে প্রবেশ করে সব কিছু দেখবো কীভাবে? ছেলেটা একটু হেসে বলল, আপনাকে বললাম না আমি অনেক বৈজ্ঞানিক বই পড়তাম। বিজ্ঞানী হতে না পারলেও জঙ্গলের বিভিন্ন গাছ থেকে আমি একটা ওষুধ তৈরি করি। আপনি রাত 10টায় তার খাবার দিবেন। তার 6 ঘন্টা পর সেই ওষুধ তাকে পুরো শরীরে মিশে তাকে অজ্ঞান করবেন। ভোর 4টার সময় তখন সে ওই গর্তের ভিতরে থাকবে। এমন 20 মিনিট সে অজ্ঞান হয়ে থাকবে। সেই সময়ের মধ্যে আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন। আমি বললাম, তাহলে তুমি কেন তার খাবার হতে চাইলো? ওই ওষুধটা আমাকে দাও, আমি খাবারের সাথে মিশিয়ে তাকে খাইয়ে দেবো। সে বলল, এই ওষুধ মিশিয়ে খাওয়ালে কাজ হবে না, সেটা আগে খাবারের মধ্যে প্রবেশ করাতে হবে। আমি এই ওষুধটা খেয়ে নিয়েছি, এটা ধীরে ধীরে আমার শরীরে প্রবেশ করছে, আর আমার বয়স কম হওয়ার কারণে ওই জঙ্গলে পৌঁছাতে পৌঁছাতে আমি অজ্ঞান হয়ে মারা যাব। তারপর আপনি আমাকে রান্না করে ওই লোকটিকে খাওয়াবেন। একটা ছেলে নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছে, আর আমাকে নীরবে তা মেনে নিতে হচ্ছে। কতটা নিরুপায় আমি! কিন্তু এই জঙ্গল থেকে আমি বের হতে পারলাম না। সেখান থেকে ছেলেটা বের হলো কিভাবে? আমি বললাম, ওই বাড়ির কাছে তুমি পৌঁছালে কিভাবে আর বের হলে কিভাবে? সেখানে যাওয়ার রাস্তা তো শুধু পাবেল জানে। সে বললেই তার ইচ্ছেতেই সে প্রবেশ করে, আর তার ইচ্ছেতেই প্রবেশ করতে পারে। আমি তো তার ইচ্ছেতে প্রবেশ করিনি, তার অজান্তে প্রবেশ করছি। আমি বললাম, তাহলে আমি যদি এখন তার রাস্তা ছাড়া নিজে জঙ্গলে প্রবেশ করি, তাহলে কি আবার যখন ইচ্ছে বের হতে পারবো? ছেলে বলে, হ্যাঁ পারবেন, কিন্তু জঙ্গলে হেঁটে পৌঁছাতে পৌঁছাতে রাত পেরিয়ে ভোর, আর আপনার কাছে এতটা সময় নেই। আপনি এখন তাড়াতাড়ি আমাকে নিয়ে চলুন। এটা বলে ছেলেটা সামনের দিকে হাঁটতে শুরু করলো। হঠাৎ সে থেমে গেল। ও, আপনাকে একটা জিনিস দেওয়া হয়নি। ছেলেটা একটা ছোট্ট কাগজের খাম আমাকে দিয়ে বলল, এটা সাথে রেখে দিন, তাহলে আপনার কোনো বিপদ হবে না। আর ওই লোকটাকে শেষ করার পরে এই খামটা অবশ্যই খুলবেন। তার আগে এটা খুলবেন না। আমি খামটার জামার ভিতরে রেখে দিলাম, আর ভাবছি এই খামটাতে আগে খুলতে না করছে কেন। ছেলেটা বললো, আচ্ছা ওই লোকটা আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করেন না কেন জানো? আমি আগ্রহের সাথে বললাম, না জানি না। তুমি আমাকে বলতে পারবে কেন সে এমন করে? ছেলেটা বললো, আমিও জানি না, তবে আপনি এটা জানার চেষ্টা করবেন। এটা বলে ছেলেটি আবার হাঁটতে শুরু করলো। আমি একটু দাঁড়িয়ে থেকে পেছন থেকে আবার হাঁটতে শুরু করলাম। ছেলেটি যেন নিজ দায়িত্বে তার মৃত্যুর দিকে এগিয়ে চলছে। কিছুক্ষণ পর হঠাৎ ছেলেটি রাস্তায় শুয়ে পড়লো। বুঝলাম সে অজ্ঞান হয়ে গেছে। আমার খুব কষ্ট হচ্ছিল ছেলেটির জন্য, কিন্তু আমি নিরুপায়। ছেলেটিকে সাথে ঝোলার ব্যাগটিতে উঠিয়ে নিলাম, ব্যাগটি কাঁধে তুলে নিলাম। কিছুটা দূরেই সেই গাছটা দেখতে পেলাম। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। গাছের কাছে গিয়ে ধীরে ধীরে বললাম, পাবেল আপনি কোথায়? আমি এসেছি। সাথে সাথে পাবেলের কণ্ঠ ভেসে আসলো, গাছের ভিতরে প্রবেশ করলো। আমি আমার পা বাড়িয়ে দিতেই গাছের ভিতরে ওপাশে চলে গেল। পেছনে তাকিয়ে দেখি একটা রাস্তাও নেই, যেখানে চোখ যাচ্ছে শুধু জঙ্গল আর জঙ্গল। সন্ধ্যার অন্ধকার জঙ্গলটি অনেক ভয়ঙ্কর লাগছে। আমি দূরে ওই বাড়িটির ভেতরে থাকা আলো দেখে সেদিকে হাঁটছি। আমার মনে হচ্ছে মানুষের শরীরের কাটা বিভিন্ন অংশ আমার দিকে এগিয়ে যাচ্ছে। মনে হচ্ছে সেই কাটা মাথাগুলো চোখ মেলে তাকিয়ে সারি বেঁধে আমার পিছনে আসছে। আমি জানি এই সব কিছু আমার মনের ভয়, কিন্তু ভয়গুলো এতটাই ঘিরেছে যে আমার পুরো শরীর কাঁপছে। হঠাৎ মনে পড়লো ছেলেটির দেওয়া খামটি আমার সাথে আছে। সে বলল, এটা সাথে থাকলে কোনো বিপদ হবে না। তাই কিছুটা সাহস পাচ্ছি। এভাবে সেই বাড়িতে পৌঁছে গেলাম। ভিতরে ঢুকে দেখি পাবেল ধ্যান থেকে উঠে বাইরে বেরিয়েছে। আমার কাঁধে ব্যাগ দেখে খুশিতে হেসে উঠল। আমার কাছে বলল, আমি এখনও তোমার ইচ্ছে পূরণ করেছি। এটা বলে সে ছেলেটিকে আমার কাছ থেকে নিয়ে কাটার জন্য প্রস্তুত হলো। পাভেল আমার সামনে ছেলেটিকে কেটে ফেলছে, আর আমি মুখে একটা আনন্দের হাসি দিয়ে সেদিকে তাকিয়েছি। আমি আর অভিনয় করতে পারছি না। আমি সেখান থেকে চলে এলাম। কিছুক্ষণ পর ছেলেটিকে আমি রান্না করছি। আমি একদম স্তব্ধ হয়ে গেছি। ভয়, কষ্ট আর অনুভূতিগুলো হয়তো হারিয়ে গেছে। রাত 10টায় পাভেলকে খাবার দিলাম। এখন পাভেল মাথার অংশটা বাদে পুরো শরীর ঈগল পাখিতে পরিণত হলো। আমি জানি না আমার কাছে কতটা সময় আছে। আমি কোনো
সমাধান পাওয়ার আগে যদি পাভেল সব শক্তি পেয়ে যায়, আমি সত্যিই জানি না কী ঘটতে চলছে। অন্য দিনের মতো পাভেল খেয়ে ঘুমিয়ে পড়লো। আমি জেগে আছি, আমাকে জেগে থাকতে হবে আর পাভেলকে অনুসরণ করে সেই গর্তে প্রবেশ করতে হবে। সারাদিন অনেক হেঁটেছি, তারপর 10 বছরের একটা বাচ্চাকে কাঁধে নিয়ে এত দূর এসেছি। শরীরটা দুর্বল, তাই জেগে থাকার চেষ্টা করতে করতে কখন ঘুমিয়ে গেলাম বুঝতে পারলাম না। চোখ খুলে দেখি পাভেল ঘরে নেই। আমি পুরো হয়ে গেলাম। পাভেল কখন কোথায় গেছে আমি তো কিছুই জানি না। তার ফিরে আসার সময় হয়ে গেছে কি না সেটাও জানি না। তাহলে কি আমি এর কোনো সমাধান করতে পারবো না? নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। একটা বাচ্চা ছেলে তার জীবন দিয়ে দিল, আর আমি কিনা একটু জেগে থাকতে পারলাম না। ওই ওষুধটা তো আর পাওয়া যাবে না। আমাকে ওই গর্তটা খুঁজে বের করতে হবে। আমি বাইরে গেলাম। এই নির্জন ভয়ঙ্কর অন্ধকার জঙ্গলে কিভাবে খুঁজবো সেই গর্ত? যতটা ভয় লাগছে তার থেকে বেশি টেনশন হচ্ছে। হঠাৎ কারো হাঁটার শব্দ কানে আসলো। আওয়াজটা বাড়ছেও না কমছেও না, কেমন যেন একটা ভয়ঙ্কর হাঁটার শব্দ। আমি আওয়াজটা অনুসরণ করতে সেদিকে এগিয়ে যাচ্ছি। একটা নির্জন পরিবেশ, আওয়াজটা ভালো মতোই শুনতে পাচ্ছি। হালকা চাঁদের আলো হাঁটতে হাঁটতে সামনে একটা গর্ত দেখতে পেলাম। আজকে এই গর্ত থেকে আসছে। গর্তের ভিতরে আওয়াজ হওয়া তা বাইরে থেকে অন্যরকম লাগছে। আমি নিশ্চিত এটা সেই গর্ত, কিন্তু পাভেল ফিরে আসছে নাকি ভিতরে যাচ্ছে তা বুঝতে পারছি না। আওয়াজটা ভালোভাবে খেয়াল করে মনে হলো ভিতর থেকে আসছে। আমি দেরি করে ফেলি তা ভেবে টেনশনে কিছুটা কমছে। পায়ের জুতো খুলে খালি পায়ে সেই গর্তে নেমে গেলাম, যাতে কোনো আওয়াজ না হয়। ভেতরে কোনো আলো নেই, একদম ঘুটঘুটে অন্ধকার। ভয়ে আমার শরীর শুকিয়ে যাচ্ছে। সেই ছেলেটির দেওয়া খামের কাগজটা আমার সাথে আছে ভেবে কিছুটা সাহস নিয়ে ভিতরে যাচ্ছি। আমি শুধু হাত দিয়ে গর্তের ভিতরের রাস্তাটা অনুমান করার সেদিকে এগোচ্ছি। আমি অনেকটা দ্রুত হাঁটছি। সবেমাত্র কয়েক সেকেন্ড হাঁটার পর বাম গলিতে হালকা আলো দেখতে পেলাম। আলোটা ভিতরে আরেকটা গলি থেকে আসছে। দ্রুত সেদিকে গিয়ে দেখলাম একটা ঘরের আলো জ্বলছে, আর পাভেল একটা ব্যাগ হাতে সেদিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু সেই ঘরে কোনো দরজা নেই। কিন্তু ছেলেটা যে বলছিল সেই ঘরে পাভেল ছাড়া আর কেউ খুলতে পারে না। পাভেল হঠাৎ দরজার সামনে গিয়ে থেমে গেল। সে ব্যাগ রেখে কিছু একটা বের করে সামনে ধরলো, আর আলোটি ঝাপসা হয়ে মিশে গেল। এখন ঘরের ভিতরে দৃশ্য দেখতে পাচ্ছি না, তার মানে ওই আলোটি হলো ঘরের দরজা। পাভেল ভেতরে প্রবেশ করলো। আমি দূর থেকে দেখছি, পুরো ঘরটি দেখতে পাচ্ছি। তবে দেখতে পাচ্ছি পাভেল তার হাতে থাকা ব্যাগ থেকে মানুষের হাড়গুলো বের করছে। তার মানে রাতে সে এই মানুষের মাংস খায় আর সেগুলো হাড় নিয়ে এখানে আসে। কিন্তু এগুলো দিয়ে কি করে? পাভেলকে আর দেখতে পাচ্ছি না। হঠাৎ দেখলাম পাভেল হাত ফ্লোরে পড়ে আছে, হয়তো সে অজ্ঞান হয়েছে। আমি এবার ধীরে ধীরে ঘরের ভিতর প্রবেশ করলাম। কেমন একটা ভয়ঙ্কর ঘর। সব দিকে শুধু মানুষের হাড়গোড় আর কঙ্কাল সাজানো, কিন্তু কোনো কঙ্কালের মাথা নেই। দেওয়ালে বিভিন্ন ভয়ঙ্কর দৃশ্য। একপাশ ভয়ঙ্কর দেখতে অনেক বড় একটা ঈগল পাখির মাথা দেখে আমি ভয়ে আটকে উঠলাম। আমার ডান পাশে একটা মেয়ের মূর্তি। মেয়েটার মুখটা খুব ভয়ঙ্কর, মনে হচ্ছে এখনই আমার উপর লাফিয়ে পড়বে। পাভেল কোনো মেয়ে মানুষের মাংস খায় না, অথচ এখানে একটা মেয়ে মূর্তি। এই সব কিছুর মাঝে আমি কি করব বুঝতে পারছি না। কিভাবে এই ভয়ঙ্কর শক্তি অর্জন করা থেকে আটকাবো আমি? সময় চলে যাচ্ছে। ছেলেটা বলেছিল এখন কোনো উপায় আছে। শুধু এদিক ওদিক তাকিয়ে সব কিছু বোঝার চেষ্টা করছি, কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছি না। তাহলে কি আমি ব্যর্থ হয়ে যাব? অনেক ভাবতে ভাবতে মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে। অনেকটা সময় চলে গেছে। যে কোনো সময় পাভেলের জ্ঞান ফিরে আসতে পারে। হঠাৎ ওই ঈগল পাখির ভয়ঙ্কর মাথার সামনে তাকিয়ে আমার চোখটা থেমে গেল। রক্ত দিয়ে সেখানে কিছু একটা লেখা আছে। লেখাটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবু অনেক চেষ্টা করে বুঝতে পারলাম। সেখানে লেখা আছে, মৃত শরীর তাজা প্রাণ, নিখুঁত মায়ার নিখুঁত প্রাণ, অবশেষে বলিদান। এটা একটা সূত্র। এই সূত্র পাভেলকে এগিয়ে যাচ্ছে। এগুলো মানে কি? লেখাগুলো আলাদাভাবে কেটে দেওয়া আছে, কিন্তু অবশেষে বলিদানের মধ্যে কোনো দাগ নেই। তার মানে সে হয়তো তার সব সত্য পূরণ করেই ফেলেছে। এখন এই বলিদানের মাধ্যমে সে তার সব কাজ সম্পন্ন করে ভয়ঙ্কর শক্তি অর্জন করে ঈগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে। কিন্তু সে কি করে দেবে, আর আমি কি করে আটকাবো? আমাকে ভাবতে হবে এই সূত্রের মাঝে নিশ্চিত প্রশ্নের উত্তর। হঠাৎ পাভেলের হাতটি নড়ে উঠল। তার জ্ঞান ফিরেছে। আমি দ্রুত সেখান থেকে বেরিয়ে বাড়ি ফিরে আসলাম। আমি যেখানে গিয়েছিলাম তা পাভেল বুঝতে পারবে কি না ভেবে টেনশন আছে। প্রায় কিছু সময় পর পাভেল ফিরে আসলো। আমাকে কিছু বলল না। আমি ঘুমের ভঙ্গিতে চোখ বন্ধ করে শুয়ে আছি। আমি আর ওই সূত্রটা নিয়ে ভাবছি, মৃত শরীর নিয়ে কি করে হয় তাজা প্রাণ? পাভেলের মাঝে তো কারো প্রাণের কোনো মায়া নেই। তাহলে কোন প্রাণের মায়ায় কথা বলছে? এসব ভাবতে ভাবতে দিনের আলো চলে আসছে। পাভেল ধ্যানে বসার জন্য প্রস্তুত হচ্ছে। হঠাৎ সে আমার সামনে এসে দাঁড়ালো। আমি কিছুটা ভয় হয়ে বললাম, গর্তের ভিতরে যে বিষয়টা কি সে বুঝতে পারছে? পাভেল আমার দিকে তাকিয়ে হেসে উঠল আর বলল, কালকে রান্নাটা দারুণ হয়েছে। রান্নাটা তৃপ্তি করে খেয়েছি যে ঘুম কাটছেই না।
তার মনে অজ্ঞান হওয়ার বিষয়টা সে ঘুম মনে করছে। আমার টেনশনে কিছুটা কমলো। হঠাৎ পাবেল যা বলল তা আমি কল্পনাও করতে পারি। সে বলল, কালকে তোমাকে রান্না করতে হবে না, কাল তোমার ছুটি, তুমি কাল আমার সাথে ঘুরতে যাবে, আমি তোমাকে কাল সন্ধ্যার পর ঘুরতে নিয়ে যাব। এটা বলে পাবেল ধ্যানে বসতে গেল। আমি কিছু বুঝতে পারলাম না। রান্না করতে না করে সে আমাকে নিয়ে ঘুরতে যেতে চাইলো। আমি তাকে মজার রান্না করে খাওয়ালাম বলে সে খুশি হয়ে আমাকে ঘুরতে নিয়ে যেতে চাইছে। সে আমার এত যত্ন খেয়াল রাখে কেন? আমার প্রতি তার কিসের মায়া? মায়া, নিখুঁত মায়া, নিখুঁত প্রাণ, অবশেষে বলিদান। পাবেল আমার কোনো ক্ষতি করে হতে দেয় না, আবার সব থেকে ভয় থেকে আমাকে নিখুঁতভাবে আগলে রাখে। তার মানে আমি সেই নিখুঁত মায়ের নিখুঁত প্রাণ। পাবেল কাল আমাকে বলি দিতে নিয়ে যাবে। আমি আরও কিছু কল্পনা করলাম। আমাকে বলি দেওয়ার মাধ্যমে সে সফলতা অর্জন করবে আর মনুষ্যত্বের উপর ভয়ঙ্করভাবে রাজত্ব করবে কি না তা ভাবতে পারছে না। মরতে যদি হয় তাহলে আমি আগে নিজেকে শেষ করে দিব। আমাকে বলি দেওয়ার মাধ্যমে পাবেল সেই শক্তি অর্জন করতে দিব না। আমার ব্রেন আর কিছু ভাবতে পারছে না। নতুন জীবন শুরু করতে এসে জীবনটা এখানে শেষ হয়ে যাবে তা ভাবতে পারিনি। আমি মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছি। হঠাৎ মনে পড়লো আমি মরে গেলে এই সব কিছুর সমাধান হয়ে যাবে। পাভেলকে ধ্বংস করে নিজেকে বাঁচিয়ে রাখার কি কোনো উপায় নেই? যদি মারা যাওয়ার পর যদি পাভেল আরও নিখুঁত প্রাণ নিয়ে আসে তাহলে? নিজেকে ধ্বংস করার আগে পাভেলকে অন্য সব শক্তিকে ধ্বংস করতে হবে। এই সূত্রটা নিয়ে আরও ভাবতে হবে। মৃত শরীরে তাজা প্রাণ। হতে পারে পাভেল আগে মৃত শরীর মানুষের রান্না করে খেত, তারপর তাজা প্রাণ হত্যা করে রান্না করে খেছে। পুরো সূত্রটা ভালোভাবে বুঝতে না পারলেও মূল বিষয়টা বুঝছি। পাভেলের সূত্র অনুযায়ী মানুষের শরীরে রান্না করা খায় আর তাদের মাথার হাড়গুলো আলাদাভাবে সাজিয়ে রাখে। হাড় আর মাথাগুলো যদি ধ্বংস করে দিতে পারি তাহলে পাভেলের কাজ অসম্পূর্ণ হয়ে যাবে। সে তার শক্তি অর্জনে ব্যর্থ। কিন্তু আমি সেই হাড়গুলোর কাছে পৌঁছাবো কী করে? পাভেল তার হাতের ব্যাগ থেকে কিছু বের করে দরজা খুলছে। পাভেলের ব্যাগে মানুষের হাড়গুলো ছিল আর ব্যাগ থেকে সেগুলো হাড়গুলো বের করে সামনে ধরতে দরজাটা ভিতরে ঢোকার উপযুক্ত হয়ে গেল। তার মানে মানুষের হাড়ের মধ্যে ওই ঘরে পৌঁছানো যায়। আজই পাভেলের জন্য আমাকে শেষবারে রান্না করতে হবে। রান্নার সময় সেখান থেকে একটা হাড়ের টুকরো আলাদা করে রাখতে হবে। তারপর সেই হাড়ের মাধ্যমে আমাকে সেই গর্তে প্রবেশ করতে হবে। পাভেল নির্দিষ্ট সময়ের মধ্যে করে খাওয়া, ঘুম, ধ্যান, মানুষের শরীর আনতে যাওয়া সব কিছুর জন্য তার আলাদা নির্ধারণ করা আছে। সেই সময়ের মাধ্যমে আমাকে সব কিছু গুছিয়ে করতে হবে। এসব ভাবতে ভাবতে সারাদিন পার হয়ে সন্ধ্যা হয়ে গেল। পাভেল বাইরে গিয়ে আজকেও একটা মানুষের শরীর নিয়ে আসলো। আমি রান্না শেষে এক টুকরো হাড় লুকিয়ে রাখলাম। পাভেল আর অনেক খুশি। মাথাসহ তার পুরো শরীর আজ ঈগল পাখিতে পরিণত হয়েছে। আমার চোখের সামনে একটা মানুষ পুরোপুরি ঈগল পাখিতে পরিণত হয়ে গেল। যদিও এসব আমি রোজই দেখি, তবু আজ কেমন এক অন্যরকম লাগছে। পাভেল কি তার সর্বশক্তি অর্জন করে ফেলছে? আমি কি দেরি করে ফেললাম? পাভেল ঘুমাতে গেল। আমাকে যা করার আজ রাতেই করতে হবে। কাল দিনে ওই হাড়গুলোর কাছে যেতে পারলেও কাটা মাথাগুলোর কাছে যাওয়ার সুযোগ পাবো না আমি। পাভেলের হাতে শেষ রাতে হাড়গুলো গর্তে রাখতে যাব, সেই সুযোগ সেই মাথাগুলোকে ধ্বংস করতে হবে আর মধ্যরাতে ওই কঙ্কালগুলোকে ধ্বংস করতে হবে। এখন রাত 12টা বাজে। পাভেল ভালোভাবেই ঘুমিয়েছে। আমি ওই হাড়ের টুকরো সাথে নিয়ে জঙ্গলের ভিতর প্রবেশ করলাম। আবারও সেই ভয়ঙ্কর পরিস্থিতি। এমন অন্ধকার জঙ্গলের দিকে তাকালেও শরীর কেঁপে ওঠে। কিন্তু আমার এখন ভয় পাওয়ার সময় নেই। আমি জানি না বাচ্চা ছেলেটির দেওয়া খামের ভিতরে এমন কি আছে যা আমাকে বিপদ থেকে আগলে রাখবে। তবে ছেলেটির কথার ভরসায় আমি সাহস নিয়ে আশেপাশে না তাকিয়ে সোজা গর্তের কাছে করে গেলাম। গর্তের কাছে সেই ঘরের সামনে গিয়ে হাড়ের টুকরোটার সামনে ধরতে দরজা খুলে গেল। আমি ভিতরে প্রবেশ করলাম। একটি মেয়ের মূর্তি এখানে খুব ভয়ঙ্কর লাগছে। হয়তো এই ঘরের সব কিছু পাভেলের শক্তি অর্জন করতে সাহায্য করে। আমি আলাদা করে রাখা সবগুলো হাড় একসঙ্গে এক জায়গায় করলাম। এগুলো আবার আলাদা করা পাভেলের পক্ষে সম্ভব না। আমি ঘরের কোনো আলো জ্বলতে থাকা আগুনের মধ্যে সবগুলো হাড় ফেলে দিলাম। তারপর যা দেখলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। সেই ভয়ঙ্কর থেকে ঈগলের মাথা থেকে রক্ত বেরোচ্ছে, এমন দৃশ্য দেখে ভয়ে আমার শরীর কাঁপছে। আমি দ্রুত সেই গর্ত থেকে বেরিয়ে এলাম। ধীরে ধীরে বাড়িতে ভিতরে প্রবেশ করলাম। পাভেল এখানে ঘুমাচ্ছে। আমার পুরো শরীর কাঁপছে আর হার্টবিট ধকধক করছে। আমার চোখে কোনো ঘুম নেই, শুধু ঘুমের ভান করে শুয়ে আছি। কিছুক্ষণ পর পাভেল হাড়ের ব্যাগ সাথে নিয়ে বাইরে চলল। জঙ্গলের ভিতর দিয়ে সেই গর্তের কাছে পৌঁছাতে প্রায় 5-6 মিনিট লাগে। পাভেল সেখানে অবস্থা থেকে নিশ্চয় সাথে সাথে ফিরে আসবে। আমার হাতে খুব অল্প সময় আছে। আমি মাংস কাটার ছুরি দিয়ে পাভেলের ধ্যানের ঘরে চলে গেলাম। সেখানে ঢুকে ভয়ে আটকে উঠলাম। সবগুলো কাটা মাথার চোখ মেলে আমার দিকে তাকিয়ে আছে। আমি যেদিকে যাচ্ছি চোখগুলো আমার দিকে ঘুরে আমার দিকে তাকিয়ে আছে। দেখতে
কতটা ভয়ঙ্কর লাগছে। হঠাৎ সেই রবিনের মাথাটা দেখতে পেলাম, একটা পরিচিত মুখ। তার তাকিয়ে থাকা থেকে মনে হচ্ছে ছেলেটা বেঁচে আছে। আমার দিকে তাকিয়ে চিৎকার করে বলছে, ভয় পাবেন না, এখনই সবগুলো মাথা টুকরো টুকরো করে দিন, ধ্বংস করে দিন, নয়তো সব কিছু, নয়তো সে পৃথিবী সবাইকে ধ্বংস করে দেবে। আমার ব্রেন শুধু ভাবছে একটু পর হয়তো আমিও মারা যাব, তাহলে ভয় কেন পাবো? আমি পুরো পাগল হয়ে গেছি। শরীরের সমস্ত শক্তি দিয়ে ধারালো ছুরি দিয়ে মাথাগুলোকে আঘাত করে মাথাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে আমার সামনে। আমি দ্রুত সেই ঘর থেকে বেরিয়ে আসলাম। ভাবছি পাবেল এখন ফিরে এসে সব অবস্থা দেখে আমার সাথে কি করবে। আমি কি সত্যি তার ধ্বংস করতে পেরেছি নাকি পারিনি? ভাবতে ভাবতে হঠাৎ পাবেল দৌড়ে এসে মূল দরজার সামনে দাঁড়ালো। তাকে দেখে ভয়ে আমি শরীরের সব শক্তি হারিয়ে ফেলছি। পাবেল সেখানে দাঁড়িয়েছে, মনে হচ্ছে সে অনেক জোরে চিৎকার করেছে, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, তার গলা ফেটে রক্ত বেরোচ্ছে। আমি আমার মুখ চেপে ধরে চোখ বড় বড় করে তার দিকে তাকিয়েছি। ধীরে ধীরে পাবেল শরীর একটু একটু করে ঈগল পাখিতে পরিণত হচ্ছে আর টুকরো টুকরো হয়ে নিচে পড়ে যাচ্ছে। এভাবে পাবেলের পুরো শরীরটাই ঈগল পাখির আকারে টুকরো টুকরো হয়ে মাটিতে পড়ে রইল। আমার চোখ ঝাপসা হয়ে গেল, আমার ভিতরটা ভনভন করছে। মনে হচ্ছে পুরো বাড়িটা আমার মাথার উপর ভেঙে পড়ছে। চোখ খুলে দেখি আমি হাসপাতালের বিছানায় শুয়ে আছি। সেই ভয়ঙ্কর জঙ্গল থেকে আমাকে কে এখানে নিয়ে আসলো? আমার সামনে মামা বসা। আমি কিছু বলার আগে মামা বলল, কোথায় ছিলি তুই? কিভাবে তোর এই অবস্থা হলো? পাভেলের মা বলল, তোদের বিয়ে সম্পর্কে নাকি সে কিছুই জানে না, আর পাভেল নাকি 2 বছর আগে মারা গেছে। মামার কথা শুনে আমি চমকে গেলাম। পাভেল তো আমার চোখের সামনেই মারা গেল, তাহলে পাভেলের মা মামাকে মিথ্যে কথা বললো কেন? এখন এসব আর ভাবতে ইচ্ছা করছে না। আমি মামাকে বললাম, বাড়িতে গিয়ে তোমাকে সব কিছু বলবো, কিন্তু এখানে আমাকে কীভাবে নিয়ে আসলো? মামা বললো, শুনেছি গতকাল একটা রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে এক ডাক্তার তোকে এখানে নিয়ে আসে। তারা তোর পরিবার খোঁজ করে, তারপর এলাকার হাসিম কাকার মাধ্যমে তোর কথা জানতে পেরে আমি এখানে আসি। মামার কথা শেষ হতেই একটা ডাক্তার ভিতরে প্রবেশ করলো। সে মামাকে কিছু ওষুধ আনতে পাঠালো আর আমার কাছে এসে বলল, হ্যালো, আমি ডাক্তার সোহানা। কাল আপনাকে আমি এখানে নিয়ে এসেছি। এখন কেমন আছেন বলুন? আমি হাসি মুখে বললাম, জি ভালো। সে আমার অবস্থা পর্যবেক্ষণ করছে আর বলছে, আপনার মামার কাছে শুনলাম 1 সপ্তাহ আগে আপনার বিয়ে, তাও আবার এমন একজন মানুষের সাথে যে কিনা 2 বছর আগে মারা গেছে। হা হা, অবশ্যই এমনটা হতে পারে, কারণ পৃথিবীতে এমন কিছু ঘটে যার সম্পর্কে মানুষ কিছুই জানে না। এই কথাটা শুনে আমি এক মুহূর্তের জন্য ডাক্তার সোহানার দিকে চোখ রেখে আবার অন্যদিকে তাকিয়ে ভাবছি সে সত্যি বলছে। এই 1 সপ্তাহে আমার সাথে যা যা ঘটেছে তা নিজের চোখে না দেখলে আমি কখনোই বিশ্বাস করতাম না। হঠাৎ খেয়াল করলাম ডাক্তার সোহানা আমার দিকে তাকিয়ে আছে। আমি তার দিকে তাকাতে সে বলল, দেখুন, আমি এত জটিলতা পছন্দ করি না। আমার যা বলার তার সরাসরি বলে এসেছি। আপনাকে প্রথম থেকে আমার অনেক ভালো লেগে গেছিলো, তারপর যখন জানতে পারলাম আপনার বিয়ে হয়েছে তখন কিছুটা কষ্ট পেলাম। তবে বিশ্বাস করুন, আপনার বিয়ের অদ্ভুত ঘটনা শুনে যতটা অবাক হওয়া উচিত ছিল তার থেকে বেশি আনন্দ অনুভব হচ্ছে। জীবনে যাই ঘটে যাক, আবার নতুন করে সব কিছু শুরু করতেই হবে, তাই না? আমার যা বলার তা আমি বলে দিছি। এখন আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার মামার সাথে আমি এই বিষয়ে কথা বলবো। সে এমনভাবে বলল যে আমি তাকে ফিরিয়ে দেওয়ার কোনো কারণ পেলাম না। বাড়িতে যাওয়ার পর মামা নিশ্চয়ই আমার সাথে আবার কারো বিয়ে ঠিক করবেন। তাছাড়া জীবনের ভয়ঙ্কর স্মৃতিগুলো ভোলার জন্য আমাকে কারো সাপোর্ট প্রয়োজন। এসব ভেবে আমি রাজি হয়ে গেলাম, মামার সাথে কথা বলতে বললাম, কারণ বিয়ের বিষয়ে আমার মামা যা বলবে সেটাই আমাকে মানতে হবে। আমাকে রেস্ট নিতে বলে চলে গেল। হঠাৎ রবিনের দেওয়া সেই খামের কথা মনে পড়ল। আমি খামটি বের করে যা খুললাম, ভিতরে তেমন কিছু নেই, তবে একটা কাগজে কিছু লেখা। আমি লেখাটি পড়ছি, আপনি এক ভয়ঙ্কর শক্তির সাথে লড়াই করছেন। আপনার পাশে তো থেকে সাপোর্ট দিতে পারবো না, তাই মিথ্যে বলে এই খামটিকে আপনাকে দিচ্ছি, যাতে আপনি মনে সাহস রেখে কিছু সাপোর্ট পান। আপনি নিশ্চয়ই সফল হয়েছেন। ছেলেটির বুদ্ধি সত্যিই অতুলনীয়। এই খামটা না থাকলে সত্যি আমি হয়তো এত সাহস পেতাম না। কাগজের বাকি লেখা পড়ে আমি পুরো থমকে গেলাম। শরীরে অদ্ভুত রকমের এক ভয়ঙ্কর অনুভূতি অনুভব করছি। ছেলেটি আগে কেন আমাকে এটা জানতে দিল না? আমি কি তাহলে পাভেলকে ধ্বংস করাতে ব্যর্থ হয়ে গেলাম? কি ঘটতে চলছে ডাক্তার সোহানের সাথে? কাগজের বাকি অংশে লেখা ছিল, একটা বিষয় আমি জানতে পেরেছি, সেই লোকটাকে ধ্বংস করার আগে আমি আপনাকে তা জানাতে পারবো না, তাই আপনার জন্য লিখে রাখলাম। এই লোকটি আপনাকে বিয়ে করার মাধ্যমে শক্তি অর্জন করেছে। সে যে কোনো কারণে ধ্বংস হয়ে গেলেও আপনার মাধ্যমে আবার ফিরে আসতে পারবে। আপনাকে যদি কেউ বিয়ের প্রস্তাব দেয়, আপনি প্রথম প্রস্তাবটি ফিরিয়ে দিবেন, তাহলে সেই লোকটির আত্মা আর কখনো পৃথিবীতে ফিরে আসতে পারবে না। আর যদি আপনি সেই প্রস্তাব মেনে নেন, তাহলে 3 দিন পর ভোরের আলোর সাথে সেই লোকটির আত্মা
ওই ছেলের শরীরে প্রবেশ করবে যে আপনাকে বিয়ে করতে চাইবে, আর তখন সে আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। কেউ তার ক্ষতি করতে পারবে না। আপনি এই বিষয়টি অন্য কাউকে জানাবেন না, তাহলে বিপদ। আমি তো ডাক্তার সোয়ানের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। পাভেলের আত্মা ডাক্তার সোয়ানের মাধ্যমে ফিরে এসে ঈগল সাম্রাজ্য তৈরি করবে। আমার তো এখন কোনো পথ জানা নেই। তাহলে কি আমি ব্যর্থ হয়ে গেলাম? আর কয়েকদিন পর ঈগল মানবের কাছে হেরে যাবে মানুষের রাজত্ব। মাত্র 3টা রাত সময় আছে আমার কাছে। এর মধ্যে আমি কিভাবে কি করব? এই বিষয়টা কাউকে জানাতে না করলো না কেন? সেটা অনেক কিছুই জেনেছে। সে পাভেলের উপর খুব ভালোভাবে নজর রেখেছে। সে নিশ্চয় কারণ কিছু বলেনি। ছেলেটির কথা মতো পাভেলকে ধ্বংস করার সাথে সাথে আমার খামটি খোলা উচিত ছিল। টেনশনে শুয়ে থাকতে পারছি না। উঠে বসলাম। সত্যি তো, আমাকে বিয়ে করার জন্য পাভেল শক্তি অর্জন করা শুরু করলো কেন? আর পাভেলের মা আমাকে মিথ্যে বললো কেন? সে নিশ্চয় জানে পাভেলের এমন ভয়ঙ্কর অবস্থা কিভাবে হলো। আমি জানি না এখন আর কিছু করতে পারবো কিনা, কিন্তু আমাকে এগিয়ে যেতেই হবে। পাভেলের মায়ের সঙ্গে দেখা করতে হবে। আমার কাছে বেশি সময় নেই। হঠাৎ মামা আর ডাক্তার সোহান আসলো। আমাকে বসে থাকতে থেকে সোহান বলল, বা অনেকটা সুস্থ হয়ে গেছেন। সে কতটা আনন্দে থাকে, অথচ সে জানেই না তার সাথে ভয়ঙ্কর কী ঘটতে চলছে। মামা জানালেন আমাদের বিয়েতে তার কোনো আপত্তি নেই। আমি তো কিছু বলতে পারবো না। তাদেরকে জানালাম যে আমি 1 মাস পরে বিয়ে করব। তারপর মামার বাড়িতে ফিরে গেলাম। বাসায় ফিরে সব কিছু বললাম, কিন্তু পাভেলের আবার ফিরে আসার বিষয়টা জানালাম না। মামা ভাবলো হয়তো সত্যি সেটা পাভেল ছিল না, কোনো ঈগল মানব পাভেলের বেশে বিয়ে করতে এসেছিল। কিন্তু আমি জানি সেটা পাভেলই ছিল। আমি কৌশলে মামার কাছ থেকে পাভেলের মায়ের ঠিকানা নিয়ে পরের দিন সেখানে চলে গেলাম। একটা রাত চলে গেছে, আর মাত্র 2টা রাত সময় আছে আমার কাছে। আমার সামনে পাভেলের মা বসে আছে। তার মুখে কোনো হাসি নেই। সে বলল, তোমার মা আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল। হঠাৎ তার চলে যাওয়া আমি মেনে নিতে পারিনি। তোমাকে দেখলে তোমার মায়ের কথা মনে পড়ে কষ্ট লাগতো। তাই তুমি কিছুটা বড় হওয়ার পর তোমাকে কখনো দেখতে যাইনি। ভেবেছিলাম তোমার মায়ের ইচ্ছে পূরণ করে একেবারে তোমাকে আমার কাছে নিয়ে আসবো। কিন্তু 2 বছর আগে হঠাৎ পাভেল মারা গেল। আমি বললাম, পাভেল 2 বছর আগে মারা যায়নি, গত পরশু আমার চোখের সামনে মারা গেছে। আমার কথা শুনে তার মাঝে একটা ছটপটে ভাব লক্ষ্য করছি। সন্তান যতই ভয়ঙ্কর হোক না কেন, মায়ের কাছে তার মৃত্যুর খবর কখনো আনন্দের হয় না। সে কিছু অপ্রস্তুত হয়ে বলল, তুমি ভুল ভাবছো, সে পাভেল ছিল না। হয়তো অন্য কেউ ছিল যে পাভেলের রূপ নিতে পারে। আমি বললাম, সে যদি পাভেল না হয় তাহলে মানুষের মতো রান্না করা মাংস খেতে কেন? আন্টি, আমি জানি আপনি মিথ্যে বলছেন। প্লিজ আমাকে সত্যিটা বলুন, পাভেল এমন হয়ে গেল কেন? পাভেলের মা কাঁদতে শুরু করলো, আর তার কষ্টটা আমি বুঝতে পারলাম। সে কান্না থামিয়ে শান্ত হয়ে বলল, আমি আসলেও কিছু জানি না কিভাবে কি হয়ে গেল। 1 বছর আগে পাভেল হঠাৎ একটা মেয়েকে নিয়ে এসে বলল সে তাকে বিয়ে করতে চায়। মেয়েটি বিয়ের জন্য অনেক অনুরোধ করতে থাকে। তোমার যে বিষয়টাকে পাভেল গুরুত্ব দেয় না। সে ওই মেয়েকে বিয়ে করার জন্য জেদ ধরে। তারপর বাধ্য হয়ে আমরা তাদের বিয়ে দিই। বিয়ের পর মেয়েটি আমার কোনো রান্না পাভেলকে খেতে দিত না। সে নিজেই পাভেলের জন্য আলাদা রান্না করতো। একদিন জানতে পারলাম সে পাভেলকে মানুষের মাংস রান্না করে খাওয়ায়, আর পাভেল সেটা ছাড়া অন্য কিছু খেতে চায় না। তারপর মেয়েটি পাভেলকে নিয়ে অন্য কোথাও চলে যায় আর বলে আমরা এই বিষয়ে কাউকে কিছু বললে আমাদেরকে মেরে ফেলবে আর পাভেলের অনেক ক্ষতি করবে। আমি অবাক হয়ে শুধু তার কথা শুনছিলাম। হঠাৎ একটা মেয়ে হঠাৎ পাভেলকে বিয়ে করলো, আর কেন বা সে মানুষের মাংস খাওয়াতো? আর সেই মেয়েটা কে? আমি বললাম, পাভেল তো বিয়ে করেছিল। সেই মেয়েটি কে? আর তাকে রেখে পাভেল হঠাৎ আমাকে বিয়ে করলো কেন? পাভেলের মা বলল, সেই মেয়েটির সম্পর্কে খোঁজ নেওয়ার কোনো সময় আমাদের দেওয়া হয়নি। কিছুদিন আগে হঠাৎ পাভেল এসে বলল সে তোমাকে বিয়ে করতে যাবে, আর আমি যেন এই বিয়েতে মত দিই। কথাটা শুনে আমি খুশি হয়েছিলাম আর ভেবেছিলাম পাভেল হয়তো ঠিক পথে এসেছে। কিন্তু যখন দেখলাম পাভেল তোমাকে নিয়ে এখানে ফিরে আসেনি, তখন ভয় পেয়ে গেলাম। আর তোমার মামাকে কি বলবো ভেবে না পেয়ে মিথ্যে বলি। আশ্চর্য, হঠাৎ আমাকেই কেন বিয়ে করার প্রয়োজন হলো পাভেলের? যেই মেয়ের সাথে পাভেলের বিয়ে হয়েছিল তাকে যদি খুঁজে পেতাম, হয়তো সেও পাভেলের মতো ভয়ঙ্কর কেউ। কারণ সে নিজের থেকেই পাভেলকে মানুষের মাংস খাওয়াতো। সে যেই হোক না কেন, ভয়ঙ্কর হোক, আমার এখন সব কিছুর মুখোমুখি হওয়া ছাড়া আর কিছু করা নেই। আমি বললাম, ওই মেয়েটার সম্পর্কে কিছু জানতে পারবেন না আমাকে? পাভেলের মা আমাকে অপেক্ষা করতে বলে তার রুমে গিয়ে একটা ফটোকপি নিয়ে আসলো। আমাকে বলল, আমাকে বলল উম, তাদের বিয়ের দিন তোলা এই ছবিটি আছে। সবাই একসাথে হয়ে ছবিটি তুলছিলাম। ফটোতে মেয়েটিকে দেখে চমকে গেলাম। মুখটা একদম পরিচিত। সেই গর্তের ভিতরে যেই মেয়ের মূর্তিটা ছিল সেই মেয়ের মতো। কিন্তু মেয়েটার পাথরের মূর্তি হয়ে গেলে কীভাবে? নিশ্চয় পাভেল তার এই অবস্থা করেছে। এই মেয়েটিকে পাভেল জঙ্গলের জগতের সাথে পরিচয় করালে তাকে পাভেল পাথর করে দিয়েছে। এখানে বসে আর কিছু ভাবার নেই।
আমাকে আবার সেই জঙ্গলে যেতে হবে, সেই গর্ত খুঁজে বের করতে হবে, মেয়েটির কাছে পৌঁছাতে হবে। কিন্তু এই ভয়ঙ্কর জঙ্গল একা কিভাবে যাব? ভয়ে তো আমার শরীর থেকে সব শক্তি হারিয়ে গেছে। কেউ সাথে থাকলে হয়তো একটু সাহস পাবো। ভাবছি ডাক্তার সোহানকে সাথে নিয়ে যাব। সে বলেছিল পৃথিবীতে এমন অনেক কিছুই ঘটে যার সম্পর্কে মানুষ কিছুই জানে না। তার মানে নিশ্চয় সে মেয়েটির কাছে পৌঁছাতে জঙ্গলে যাওয়ার বিষয়টি স্বাভাবিকভাবে নেবে। আমি পাভেলের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বেরোলাম। বিকাল হয়ে গেছে, আমার কাছে বেশি সময় নেই। রবিন বলেছিল হেঁটে সেখানে পৌঁছাতে রাত হয়ে ভোর হয়ে যাবে। এমন ভয়ঙ্কর জঙ্গলে রাতের অন্ধকারে চিনে যাওয়া কিছুতেই সম্ভব হবে না, তাই কাল ভোরেই জঙ্গলে প্রবেশ করতে পারবো। একটা রাত পার হয়ে গেছে, আরও একটা রাত নিরুপায় হয়ে পার করতে হবে। তার গতকাল আগে গতটা খুঁজে বের করে মেয়েটির সাহায্যে আমাকে নিতেই হবে। মেয়েটি যদি আমাকে সাহায্য না করে তবুও তা কৌশলে কোনো কিছু উপায় খুঁজে চেষ্টা করতে হবে। কিন্তু সেখানে গেলে তো আমি একদম নিরুপায়, আমার আর কিছু করার নেই। আমি ডাক্তারকে সোহানকে আমার সাথে দেখা করতে বললাম। পাশে একটা পার্কে বসে তার জন্য অপেক্ষা করছিলাম। সোহান এসে বলল, কী ব্যাপার, হঠাৎ এত জরুরি দেখা করতে বললে? কোনো সমস্যা? আমি কথা না বাড়িয়ে সরাসরি বললাম, আমি একটা মেয়ের জ্ঞান ফেরাতে চাই। মেয়েটি একটা জঙ্গলের ভেতরে কয়েক মাস ধরে আছে। আপনি আমার সাথে সেখানে একটু যাবেন? আমার কথা শুনে সোহান হাসতে হাসতে বলল, কয়েক মাস ধরে একটা মেয়ে জ্ঞান ছাড়া জঙ্গলে আছে? আপনার মনে হয় সে বেঁচে আছে? সো ফানি। সোহানের হাসি দেখে আমার খুব রাগ হলো। সে একটা বিষয় স্বাভাবিকভাবে মেনে নিয়ে তারপর অন্য সময় যে কোনো বিষয় নিয়ে হাসাহাসি করতে পারে। আমাকে বিরক্ত চোখে তার দিকে তাকিয়ে থাকতে দেখে সোহান হাসি থামিয়ে আমতা আমতা করে, না হতেই পারে সে বেঁচে আছে। এই পৃথিবীতে তো এমন অনেক কিছুই ঘটে যার সম্পর্কে আমরা কিছুই জানি না। তো আমাকে এখন কি করতে হবে? আমি বললাম, প্রথমে আপনি মামাকে রাজি করাবেন যাতে আপনার সাথে আমাকে যেতে দেয়, কারণ সেখানে গেলে ফিরতে অনেক দেরি হতে পারে। কাল ভোরে আপনি এখানে চলে আসবেন, তারপর আমি যেখানে যাব সেখানে আমার সাথে যাবেন। আপাতত এটাই কাজ। সোহান আনন্দের সাথে নিজের কাজটা মেনে নিল। সোহানের কাছে বিদায় নিয়ে বাড়ি ফেরার পথে আমি কিছু শুকনো খাবার নিলাম। পরের দিন ভোরে সোহানকে সাথে করে নিয়ে জঙ্গলের কাছে গেলাম। ভাবছি সেই জায়গাটা পৌঁছাবো কিভাবে। আমি তো একটা জাদুমায়ায় নির্দিষ্টভাবে বন্দি হয়ে গেছি। হঠাৎ ভাবতেই মনে পড়ে গেল, আমি যেখানে মাঝে মাঝে পানির আওয়াজ শুনতাম, নিশ্চয়ই সেই জায়গার আশেপাশে নদী বা পুকুর আছে। ভোরে বয়স্ক কিছু মানুষ রাস্তায় হাঁটতে বের হয়। আমি একজনকে ডেকে বললাম, আচ্ছা এলাকার পাশে ওই জঙ্গলটাতে কি কোনো নদী বা পুকুর আছে? লোকটি বলল, হ্যাঁ একটা ছোট নদী আছে, কিন্তু সেখানে তো কেউ যায় না। সেই ছোটোবেলায় বাবার সাথে সেখানে মাছ ধরতে যেতাম। এলাকার অনেকে একসাথে যেতাম। এখন জঙ্গলটা বেশি ভয়ানক হওয়ায় কেউ আর যায় না। আপনারা সেই নদী দিয়ে কি করবেন? আমি বললাম, না তেমন কিছু না, আপনি জঙ্গলটার সম্পর্কে একটু জানতে ইচ্ছে করলো, নদীটা কোন দিকে একটু বলতে পারেন? লোকটার কাছে সব কিছু জেনে জঙ্গলের ভিতরে প্রবেশ করলাম। আগের ঘটনাগুলো মনে করে শরীরটা কেঁপে উঠল। সোহান বলল, এমন জঙ্গলে কোনো মানুষ থাকতে পারে? ওই নদীতে গিয়ে কী করবেন? মাছ ধরবেন? বিষয়টা আগে জানলে ভালো হতো। মাছ ধরার ছিপ নিয়ে আসলাম। একটা দারুণ অভিজ্ঞতা। আমি কিছু বিরক্ত হয়ে বললাম, আপনি শুধু আমার সাথে যাবেন, অতিরিক্ত কোনো কথা বলবেন না প্লিজ। সোহান বলল, ওকে ম্যাডাম। জঙ্গলের ভিতরে গিয়ে যা দেখলাম তার জন্য আমি মনেও প্রস্তুত ছিলাম না। সেই কাটা মাথাগুলো গাছের ডালে বিভিন্ন উপর ছড়িয়ে আছে, আর সেগুলো চোখ মেলে হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। আমার চিৎকার শুনে সোহান কিছু বুঝতে না পেরে আমাকে শান্ত করার চেষ্টা করলো। আমি আঙ্গুল দিয়ে সোহানকে ওই মাথাগুলো দেখাচ্ছি। আমি অবাক হয়ে গেলাম যখন দেখলাম সোহান সেখানে অদ্ভুত কিছু দেখতে পাচ্ছে না। আশ্চর্য, ওই মাথাগুলো শুধু আমি কেন দেখতে পাচ্ছি, আর সেগুলো কেন হাসি মুখে আছে? চোখের সামনে কী অপেক্ষা করছে তা আমি ভাবতে পারছি না। সোহান বলল, আপনি খুব ভয় পেয়ে গেছেন। আমার মনে হয় আপনার জঙ্গলের ভিতর আর না যাওয়াই ভালো। চলুন ফিরে যাই। আমি বললাম, কোথাও ফিরতে হবে না, এখন থাকতে হবে। এটা বললে আমি হাঁটতে শুরু করলাম। আমি যেদিকে যাচ্ছি সেদিকে মানুষ কাটা মাথাগুলো হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছে। দেখতে কতটা ভয়ঙ্কর লাগছে। হাঁটতে হাঁটতে প্রায় বিকেল হয়ে গেল। দূরে একটা নদীর পা দেখতে পাচ্ছি, সেখানে দ্রুত চলে গেলাম। সেখানে একটা বাড়ি নেই, কিন্তু গর্তটা আশেপাশে কোথাও নিশ্চয় আছে। একটু পর অন্ধকার হয়ে গেলে গর্তটা খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। তাই সোহানকে গর্তটা খুঁজতে একদিকে পাঠালাম, আমি অন্যদিকে ফেলাম। তবে দুজনকে দেখতে পাচ্ছি তেমন দূরত্ব, আমরা গর্তটা খুঁজছি। হঠাৎ পিছনে তাকিয়ে দেখি সোহান নেই। আমি আঁতকে উঠলাম আর তাকে ডাকতে লাগলাম। সোহানের কণ্ঠ ভেসে আসছে, এই তো আমি পেয়ে গেছি গর্ত। গর্তের ভেতরে পড়ে গিয়ে মনে হয় কোমরটা ভেঙে গেল রে বাবা, আপনি এদিকে চলে আসেন। তার কণ্ঠ শুনে আমি সেদিকে গেলাম। দেখলাম সোহান গর্তের ভিতরে বসে আছে। তারপর আমি সেই গর্তে নেমে ভিতরে যাচ্ছি, তবু শরীর কাঁপছে। তবু সোহানের সাথে থাকায় কিছুটা সাহস পাচ্ছে। সোহান বলল, আরে এটা শুধু গর্ত না, ভিতরে আবার রাস্তা আছে। এমন জায়গায় যে আসবে সে তো এমনিতে অজ্ঞান হয়ে যাবে। এখানে কোনো মেয়ে জ্ঞান ফেরাতে হবে? আমি সোহানের কথায় কোনো উত্তর না দিয়ে ভিতরে যাচ্ছি। সামনের ভয়ঙ্কর ঘরটির কথা ভেবে আমি পুরো ঘেমে যাচ্ছি, আর কাটা মাথাগুলোর কথা মনে করে ভাবছি। সোহান
এর মাধ্যমে তো পাভেল ফিরে আসবে। আর মাত্র এক রাত সোয়ানের শরীরে পাভেলের আত্মা প্রবেশ করব। সেই জন্য কি এই কাটা মাথাগুলো সোয়ানকে দেখে এত খুশি হয়েছিল? আমি কি সোয়ানকে পাভেলের আস্তানায় এনে কোনো ভুল করলাম? ভয়ঙ্কর গর্তের ভিতরে ঢুকে একটু আলো নেই, হাতের লাইটে এগিয়ে যাচ্ছি আর ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। সোয়ান যখন ঘরের গলিতে প্রবেশ করলো তখন সাথে সাথে ওই ঘরে আলো জ্বলে উঠলো। আমি চমকে গেলাম। সোয়ান অবাক হয়ে বলল, এমন গর্তের ভিতরে আলো জ্বলছে? কোথায় যাচ্ছি কিছুই বুঝতে পারছি না। সব কিছু আমার টেনশন আরও বেড়ে যাচ্ছে। ভোরের আলোয় পাভেলের আত্মা সোয়ানের শরীরে প্রবেশ করবে, কিন্তু রাতে যদি সোয়ানের সাথে অদ্ভুত অন্যরকম কিছু হয় তাহলে একদম একা হয়ে যাব। এসব ভাবতে ভাবতে ঘরে প্রবেশ করলাম। ঘরটি এখন আরও বেশি ভয়ঙ্কর লাগছে। সেই ঈগল পাখিটার মাথাটা অনেক আগুনে পুড়ে আরও বেশি ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। সোয়ান অবাক হয়ে বলল, মাটির নিচে এমন ভয়ঙ্করকে কে বানালো? আপনি যেই মেয়ের কথা বললেন, এটা কি তার ঘর? আমি সেই পাথরের মূর্তিটার কাছে গেলে বললাম, এটাই সেই মেয়ে, তাকে জাগাতে হবে। শোন কয়েক সেকেন্ড সেই মূর্তির দিকে তাকিয়ে থাকলো, তারপর হাসতে হাসতে বলল, এই পাথরের মূর্তি জেগে উঠবে? আমরা এখন মন্ত্র পড়ে পানি ছিটিয়ে এটাকে জাগাবো। হা হা। আপনি ছোটোবেলায় আলিফ লায়লা দেখে দেখে বড় হয়েছেন তাই না? আমি দেখতাম শুক্রবার সন্ধ্যা পার হলে টিভির সামনে বসতাম। তখন এর সাউন্ড বাড়ানো কমানোর জন্য রিমোট ছিল না। এমন কী সব কাণ্ড হতো। একবার কী হয়েছিল জানেন? তখন এটুকু বলে আমার মুখের দিকে তাকিয়ে সোয়ান একটু চুপ হয়ে গেল আর বলল, মানে পৃথিবীতে এমন অনেক কিছু ঘটে যার সম্পর্কে আমরা কিছুই জানি না। হতে পারে সে এখন জেগে উঠবে। তো আমি এখন কি করব? অপারেশন করে তার ভিতর থেকে একটা ফুসফুস লাগিয়ে দিব? আমি বললাম, ডাক্তার সোহান, এমন একটা ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে আপনি মজা করছেন, আপনার একটু ভয় লাগে না? সোহান আশেপাশে তাকিয়ে ঘরটাকে দেখছে আর বলছে, ডাক্তারদের কোনো ভয় আর টেনশন থাকতে নেই। ডাক্তারদের কাজ হলো মানুষের শরীর কাটাকাটি করা। ভয় আর টেনশন থাকলে এগুলো করব কীভাবে? মানুষের শরীর কাটার কথা শুনে আমার শরীরটা কেঁপে উঠল। এখন সেই ভয়ঙ্কর স্মৃতিগুলো আমাকে মনে করলে চলবে না। আমাকে যেভাবেই হোক কীভাবে এই মেয়েটাকে জাগানো যায়, কিন্তু কিভাবে আমি তা পারবো? পাভেল তো সব কিছু জাদু মায়ের মাধ্যমে করতো। এখন এখানে কোন মায়ে আটকে রেখেছে সেটাই বুঝতে পারছি না। সোহান বলল, ওই লোকটা আপনাকে বিয়ে করে এখানে নিয়ে এসেছিল। এমন ভয়ঙ্কর জায়গাতে পালাতে পালাতে আপনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়েছিলেন তাই না? হিসেব অনুযায়ী আমি কিন্তু তাহলে আপনার শ্বশুর বাড়িতে আছি। তবে আমি কিন্তু এত ভীতু না। মনে করেন যদি এই ভয়ঙ্কর মূর্তি মেয়েটা আমাকে বিয়ে করে এখানে নিয়ে আসতো তাহলে আমি নিজে তার ঘাড় মটকে দিতাম। সোহান মেয়েটির ঘাড়ে হাত দিয়ে মটক দেওয়ার ভান করতে সে তার হাতে ব্যথা পেল। খেয়াল করলাম মূর্তিটির ঘাড়ে একটা হাড় টুকরো আছে। পাভেল হাড়ের মাধ্যমে অনেক কিছু করতো। আমাকে এই হাড়টি বের করতে হবে। আমি হাড়টি টেনে সেখান থেকে বের করলাম। খুব সহজে হাড়টি খুলে গেল। আমার হাতে চলে আসলো সাথে সাথে সেই ভয়ঙ্কর হাসির আওয়াজ। সোহানো চমকে গেল। মুহূর্তে মূর্তিটি নড়ে উঠল। পাথরের মূর্তির শরীরটি ধীরে ধীরে একটি মেয়ের পরিণত হলো। সোহান আর আমি দুজনে অবাক হয়ে সেদিকে আছি। কিন্তু এখানে ভয়ঙ্কর হাসি দেখে মনে হচ্ছে না সে আমাকে সাহায্য করবে। মনে হচ্ছে পাভেলের মতো সোহানকে ঈগল মানবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে। আমি কি বলবো বুঝতে পারছি না। হঠাৎ মেয়েটি হাসি থামিয়ে আমার দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ তোমাকে। আমার এইভাবে থাকতে খুব কষ্ট হচ্ছিল। পাভেল আমার সাথে বেইমানি করছে। মেয়েটির কথা শুনে আমি কিছু সাহস পেলাম তার সাথে। সে তোমার সাথে কি বেইমানি করছে? তুমি হঠাৎ পাভেলকে বিয়ে করে এমন ভয়ঙ্কর বাড়ি দিল? মেয়েটি বলল, সেই ঘটনা শুনতে এখানে এসেছো নাকি অন্য কিছু প্রয়োজন? আমি বললাম, হ্যাঁ, তোমার সাহায্যের প্রয়োজন। তুমি কি আমাকে এখন সাহায্য করতে পারবে? কাল ভোরে পাভেলের আত্মা এতটুকু বলে আমি থেমে গেলাম, কারণ বিষয়টি কাউকে জানালে বিপদ। মেয়েটি বলল, কাল ভোরে পাভেলের আত্মা সোয়ানের মধ্যে প্রবেশ করবে তাই তো? কথাটা শুনে সোয়ানের মুখে আতঙ্ক হয়ে গেল আর অবাক হয়ে সে জানতে চাইল এসবের মানে কি। আমি কিছু বলার আগে মেয়েটি আমাকে বলল, আমি জেগে উঠছি মানে তুমি এখন সব বলতে পারো। আমি পাথর হয়ে গেলেও সব শুনতে পেতাম, চোখের সামনে সব কিছু দেখতাম, কিন্তু ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকাতে পারতাম না আর কোনো কথা বলতে পারতাম না। আমি তোমার সাহস দেখেছি যখন তুমি এই ঘরে এসেছিলে, কিন্তু তুমি পাভেলকে ধ্বংস করার উপায় জানলে কী করে? আমি তাকে সব কিছু বললাম। আমার বিয়ে থেকে শুরু করে সোহানের সাথে নিয়ে এখন আসা পর্যন্ত যা যা ঘটেছে সব বললাম। সোহান শুধু অবাক চোখে তাকিয়ে সব দেখছে আর শুনছে। আমি মুখ থেমে যাচ্ছি। মেয়েটিকে বললাম, তুমি এমন পাথর হয়ে গেলে কিভাবে? আর পাভেল হঠাৎ আমাকে বিয়ে করলো কেন? মেয়েটি বলল, বেঁচে থাকলেই আমার সম্পর্কে, তোমার বিয়ে সম্পর্কে সব কিছু জানতে পারবে, কিন্তু পাভেলের আত্মা ফিরে আসার আগে সবার আগে তোমাকে বলি দিবে আর তারপর আমাকে বন্দি করে ফেলবে। এখন আগে আটকানোর ব্যবস্থা করতে হবে। তার কথা শুনে আমি আটকে উঠলাম আর বললাম, কীভাবে আটকাবো? আমার তো কোনো উপায় নেই। মেয়েটি বলল, উপায় আছে। ভোরের আলো আসার আগে পাভেলকে এই আস্তানা ধ্বংস করতে হবে। আমি এই ঘর থেকে বের হলে পাভেলের আস্তানা ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমি চাইলে এখান থেকে বের হতে পারবো না। আমাকে এখান থেকে মুক্ত করতে হবে। একটা অদৃশ্য মায়া এখানে বন্দি হয়ে আছি। তোমরা দুজন এখান থেকে বের হও আর আমাকে মুক্তি করে নিও। আমি অবাক হয়ে বললাম, কী করলে তুমি এখান থেকে বের হবে? আমাদেরকে সেই উপায়টি বলে দেয়। মেয়েটি বলল, জঙ্গলে যেই বাড়িটি আছে প্রথমে তার পাশে একটা কঙ্কাল গাছটি
তোমাদেরকে যেতে হবে। আমি বললাম, কিন্তু সেই গাছটি তো এখন নেই, পাভেলের সাথে সেগুলো ধ্বংস। মেয়েটি বলে, ধ্বংস হয়ে গেছিলো, তাই এই ঘরটা অন্ধকার ছিল, কিন্তু ওই ঘর আলো আছে, মানে সেগুলো সবই আছে। তুমি ওই পাতাগুলো মাধ্যমে খাওয়ার কারণে তোমার মাধ্যমে ফিরে এসে শক্তি অর্জন করতে পারবে। তাই আগে ওই গাছটিকে ধ্বংস করতে পারো। তুমি ধ্বংস করার আগে আমি ওই কঙ্কালের হাড় স্পর্শ করলে কঙ্কালটি জেগে উঠবে আর সেখান থেকে পালিয়ে যাবে। তাই তুমি সেই গাছটি থেকে দূরে থাকবে আর গাছটিকে ধ্বংস করার কাজটি সোয়ান করবে। সোয়ান বলে, ডাক্তারের পড়তে গিয়ে কঙ্কাল নিয়ে অনেক গবেষণা করছে, এসব নিয়ে ভয় নেই। গাছটি কোথায় আছে বলুন, আমি এখনই নিয়ে গিয়ে সেটা মাটি দিয়ে উঠিয়ে ফেলছি। মেয়েটি বলল, যত সহজ ভাবছ তত সহজ না, অনেক সময় লেগে যাবে ওই কাজ করতে। গাছটি মাটিতে জন্মায়নি, ওই কঙ্কালের হাড়ের মাধ্যমে গাছটি গোড়া হয়েছে। এই গোড়া খুঁজে বের করতে হলে তারপর তা টিনে ছিঁড়ে ফেলতে হবে। গাছটি এভাবে ধ্বংস করা ওই কঙ্কাল 21টি হাড়ের টুকরো মাথার খুলি সাথে নিয়ে আমার কাছে চলে আসবে। তাড়াতাড়ি ওই গাছটির কাছে চলে যাও, আমি এখানে তোমাদের জন্য অপেক্ষা করছি। আমি সোয়ানকে নিয়ে গর্ত থেকে বেরিয়ে আসলাম। রাতের অন্ধকারে জঙ্গলের ভয়ঙ্কর রূপ দেখে আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। কিছুটা দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছি। এইবারে আমি কয়েক রাত পার করেছি, তা ভাবতে শরীর কেঁপে উঠছে। আবারও সেই ভয়ঙ্কর দৃশ্য চোখের সামনে। সোয়ানের মাঝে এখন ভয় আর টেনশন লক্ষ্য করছি। সোয়ান বলল, আমি তো নিজের চিন্তায় নিজে পড়ে গেলাম, কি শুনছি কি দেখছি কিছুই বুঝতে পারছি না, শুধু মাথাটা ভন ভন করছে। আমাকে এখন দ্রুত সেই কঙ্কালের কাছে নিয়ে যান তো। মনে হচ্ছে আমার থেকে সোয়ানের এখন বেশি চিন্তা হচ্ছে। আসলে এখানে কারো টেনশন কম নাই। আর নিজের শরীরে একটা ভয়ঙ্কর আত্মা প্রবেশ করার কথা শুনলে কেউ নিশ্চিন্তে থাকতে পারে না। আমি সেই গাছের সামনে গেলাম। অন্ধকারে খুব ভয় লাগছে। গাছটি দেখে সোয়ান ভয় লাগলো না, টেনশনে সে ছটপট করে তা বুঝতে পারছি। সে আমার হাত থেকে লাইটটা নিয়ে কঙ্কাল মাধ্যমে গাছের গোড়া খুঁজছে। লতাপাতাগুলো এমনভাবে জড়িয়ে আছে যে গাছটি শুরু কোথায় শেষ কোথায় বোঝা যাচ্ছে না। প্রায় অনেকক্ষণ খোঁজার পর সোয়ান বলে, না, একটা মানুষের হাড় কখনো একটা গাছের জন্মানো সম্ভব না। 1 সেকেন্ডের জন্য আমার দিকে তাকিয়ে সে আবার বলে, অবশ্যই সম্ভব, আমাকে খুঁজে বের করতে হবে গাছটি শুরু হয়েছে। কিছুক্ষণ পর চিৎকার করে তো পেয়ে গেছি। একদম হাঁটুর হাড় থেকে বেরিয়ে এসে গাছটি। সোয়ান গাছটি টান মেরে ছিঁড়ে ফেলে গাছগুলি সব পাতা শুকিয়ে গেল, যেন এই গাছটি আর প্রাণ নেই। সোয়ান সেই কঙ্কালের মাথাগুলো 21টি হাড় খুলে নিল। ভাবছি সোয়ানকে সাথে আনাই ভালো হয়েছে, নয়তো কঙ্কালকে স্পর্শ না করে গাছের গোড়াটি খুঁজতাম কীভাবে, আর ভয়ে হয়তো অজ্ঞান হয়ে যেতে পারতাম। সোয়ানের সাথে থাকতে তার বুকের ভিতর ধকপক করছে। রাত অনেক গভীর হলো। হাড়গুলো নিয়ে আমরা দ্রুত গর্তে চলে আসলাম। সেখানে গিয়ে সোয়ান এসে বলল, এই যে হাড় নিয়ে এসেছি, এবার আপনি দ্রুত এখান থেকে বেরিয়ে যান। মেয়েটি বলল, হাড় নিয়ে আসলে তো আমি মুক্তি হয়ে যাব না, এই হাড়গুলো দিয়ে পাভেলের সকল জাদুর মায়া ধ্বংস করতে হবে। আমি অবাক হয়ে বললাম, কীভাবে সেটা করবে? মেয়েটি বলল, তা শুনে আরও বেশি ভয় পেয়ে গেলাম। সে বলল, এখন মানুষের কাটামাথাগুলো ধ্বংস করতে হবে। তোমরা এখন জঙ্গলের ভিতরে যাবে, জঙ্গলের ভিতরে ওই মানুষের কাটামাথাগুলো খুঁজবে, যেগুলো শুধু তুমি দেখতে পাবে কিন্তু সোয়ান দেখতে পাবে না, কারণ এই মাথাগুলো বেঁচে নেই। মোট 21টি মাথা খুঁজে বের করতে হবে। এই কঙ্কালের মাথাগুলো খুলি তোমার সাথে থাকার কারণে সেই মাথাগুলো আলোর মতো জ্বলবে, আর তোমাকে সেই মাথাগুলো সবগুলো মাথার কাছে পৌঁছাতে হবে। তারপর এক একটা হাড়ের টুকরো নিয়ে সেই মাথাগুলো দিকে ছুঁড়ে দিবে, সেগুলো ধ্বংস হয়ে যাবে। মোট 21টা কাঁথা মাথা খুঁজে বের করে এভাবে ধ্বংস করে দিব। তারপর এই মাথার খুলিটা সাথে নিয়ে আমার কাছে চলে আসব। তারপর আমি এখান থেকে বের হতে পারবো। তবে সব কিছু ভোরের আলো আসার আগেই করতে হবে। মনে রেখো, একটা ভুল তা বলে কিন্তু পাভেল ফিরে আসা আর আটকানো যাবে না। এত ভয়ঙ্কর কাজ কিভাবে করব আর সময়ের মধ্যে করতে পারবো কিনা কিছুই ভাবতে পারছি না। এখন আশেপাশে সেই মানুষের কাটা মাথাগুলো খুঁজে বের করতে। সোয়ান সেই মাথাগুলো দেখতে পায় না, তাই আমি এক হাতে কঙ্কালের মাথা কাটগুলো নিয়ে খুঁজছি আর সোয়ানে আমার সাথে যাচ্ছে। হঠাৎ গাছের ডালে একটা মাথা দেখতে পেলাম। মাথাটি কেমন ভয় চোখে আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি আমার উপর লাফিয়ে পড়বে। আমি একটু হাড়ের টুকরো নিয়ে সেই মাথার দিকে ছুঁড়ে দিতে মাথাটি উধাও হয়ে গেল। আর অন্য মাথাগুলো খুঁজছে। আশেপাশে তাকাতেই আরেকটা মাথা দেখতে পেলাম। মাথাগুলো সত্যি অন্ধকারে আলো হয়ে জ্বলে। আমি যেই দূর থেকে সেই আলোর দিকে এগিয়ে যাই, সেই মাথাটি ধ্বংস করার পর আমি দূরে আরও একটি মাথা দেখতে পাই। দৃশ্যগুলো দেখতে কতটা ভয়ঙ্কর লাগছে। চারিদিকে অন্ধকার, তার মাঝে চোখ মেলে তাকিয়ে থাকা মাথাগুলো। আমি একটা মাথা ধ্বংস করার পর আরেকটা মাথা দেখতে পাচ্ছি, আর এভাবে এগিয়ে যাচ্ছি। সোহান মাথা ধ্বংস গুনিয়ে যাচ্ছে। রাতের কতটা সময় বাকি তা অনুমান করা। মাথাগুলো অনেক দূরে দূরে থাকায় সেগুলো পৌঁছাতে সময় লেগে যাচ্ছে। সব মাথায় ভয় চোখে তাকিয়েছে। হয়তো আমার হাতে থাকা খুলিটার জন্য তারা ভয় পাচ্ছে। রাতের অনেকটা সময় পার হয়ে গেল। আমরা 20টা মাথা খুঁজে ধ্বংস করলাম, কিন্তু আরেকটা মাথা কোথাও খুঁজে পাচ্ছি না। অথচ এতক্ষণ তো একটা মাথা ধ্বংস করার সাথে সাথে আরেকটা মাথা দেখতে পাচ্ছিলাম। সোহান বলল, ভালো করে দেখুন, আশেপাশে নিশ্চয়ই মানুষের কাটা মাথা আছে। এই দেখুন, ওখানে দেখুন। সময় চলে যাচ্ছে, ভোর হওয়ার আগে আমরা ওই গর্তে পৌঁছাতে হবে। আমি সব দিক তাকিয়ে খুঁজে পাচ্ছি না। হঠাৎ সোয়ান
সোহানের দিকে চোখ পড়তে আমি তাকে দেখে চিৎকার দিয়ে শরীরের সব শক্তি হারিয়ে মাটিতে বসে পড়লাম। সোহানের ঘাড়ের উপর মাথা নেই, সোহান মাথা ছাড়া পুরো শরীর নিয়ে আমার সামনে দাঁড়িয়েছে। সোহান আমাকে তুলতে আমার কাছে আসতে আমি জোরে চিৎকার দিয়ে সোহানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। সোহান কিছু বুঝতে পারছে না আর আমিও কিছু বুঝতে পারছি না সোহানের সাথে কী হচ্ছে। পাভেলের আত্মা কি একটু আগে সোহানের শরীর কেড়ে নিয়েছে? আমি কাঁপা কাঁপা বলায় সোহানকে বললাম, আপনার মাথা নেই কেন? আপনি কথা বলছেন কীভাবে? সোহান বলল, আপনি কী সব বলছেন? আমার মাথা থাকবে না কেন? এই তো আমার মাথা। আপনি একটা মাথা খুঁজে পাচ্ছেন না, আর এখন আমার মাথাও দেখতে পাচ্ছেন না। একটু পরে বলবেন আপনার নিজেরও মাথা নেই। প্লিজ উঠুন, 21তম মাথাটা ভালো করে খুঁজুন, আপনার হাতের খুলির সামনে ধরুন আর দেখুন কোথায় আলো জ্বলছে। অবাক হয়ে ভাবছি আমি কোনো মাথাই দেখতে পাচ্ছি না, অথচ হাতের খুলিটা হাতে রেখে এতক্ষণ ধরে তো সেই মাথাগুলো দেখতে পেতাম। এসব ভাবতে ভাবতে আমি উঠে দাঁড়িয়ে খুলিটা চোখের সামনে আনতে দেখলাম পুরো স্তব্ধ হয়ে গেলাম। আমার হাতের সেই কঙ্কালের খুলি জায়গাটায় একটা মানুষের কাটা মাথা, অথচ আমার মনে হচ্ছে এখানে আমি কঙ্কালের খুলিটাই শক্ত করে ধরে রেখেছিলাম। এই মাথাতে কোনো আলো জ্বলছে না, মনে হচ্ছে একটা জীবন্ত মাথা। মাথাটির মুখে হাসি ভয় কিছুই নেই, শুধু নীরব চোখে তাকিয়ে আছে আমার দিকে। আমার হাত পা কাঁপছে আর হাঁপাতে হাঁপাতে সোহানকে বললাম, 21তম মাথাটা আমার হাতে, আমার দিকে তাকিয়ে আছে। সোহানের কথা শুনে আমার কাপা হাতটা শক্ত শক্ত করে ছটপট করতে করতে বলল, আরে ভয় পাবেন না, আগে মাথাটিকে ধ্বংস করুন, তাড়াতাড়ি হাতটি ছুঁড়ে মারুন, তার থেকে পড়ে গেলে আবার যদি পালিয়ে যায় তাড়াতাড়ি করুন। আমার হাত থেকে আছে মাথাটা ছাড়া একটা মানুষ আর হাতের উপর আর একটা কাটা মাথা। এত কাছ থেকে এমন ভয়ঙ্কর দৃশ্য কেউ দেখতে পেয়ে ভয় পেয়ে থাকতে পারবে না। আমি হাতটা ছুঁড়ে মাথাটা ধ্বংস করে দিলাম। সাথে সাথে সেখানে কঙ্কালের খুলি দেখতে পাচ্ছি আর সোহানের মাথাও দেখতে পাচ্ছি। সোহান চোখ বন্ধ করে এটা ওটা বলেই যাচ্ছে। আমি তাকে চোখ খুলতে বললাম, সে খুলেই একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, চলুন তাড়াতাড়ি গর্তে চলুন। কিন্তু মাথার পিছনে ছুটতে ছুটতে কোথায় এসেছি সেটাও বুঝতে, এখন গর্ত কোন দিকে রেখে এসেছি তা বুঝতে পারবো না। সত্যি এই অন্ধকার জঙ্গলে এখন কোন দিকে হাঁটবো? যদি উল্টো দিকে হাঁটি তাহলে তো শুধু সময় নষ্ট হবে। ভোরের আগে সেই গর্তে পৌঁছাবো কীভাবে আমরা? এখন সময় মাথাগুলো খুঁজতে আশেপাশে পরিবেশ ভালো করে দেখছি, তাই কোন দিক থেকে এসেছে তা অনুমান করা যাচ্ছে না। প্রায় অনেকটা সময় হাঁটার পর দূর জঙ্গলে ওই বাড়িটার আলো দেখতে পাচ্ছি। এদিকে ভোর হতে বেশি সময় বাকি নেই। আমরা দ্রুত সেদিকে এগিয়ে গেলাম। গর্তের ভিতরে প্রবেশ করার সাথে সাথে পুরো ঘর আলোগুলো পানির মতো ভাসছে, মনে হচ্ছে আমরা পানির নিচে চলে এসেছি। মেয়েটা আমাদের কাছে এসে সেই কঙ্কালের মাথার খুঁড়িটা হাতে নিল আর সেই আলো উধাও হয়ে গেল। আমি মেয়েটির গর্তে বাইরে বের হয়ে আসলাম, আমরাও বেরিয়ে আসলাম, কিন্তু সেই বাড়ি আর গর্ত আগের মতোই আছে, কিছুই ধ্বংস হয়নি। মেয়েটি বলল, এখন আর চিন্তার কিছু নেই, এই আস্তানা সব শক্তি হারিয়ে ফেলেছে। আর মাত্র কিছুক্ষণ ভোরের আলো আসতে শুরু করবে, তখন পাভেলের আত্মা ধ্বংস হবে, এই সব কিছু ধ্বংস। তোমরা এখন নিরাপদ, তোমরা চলে যেতে পারো। আমি বললাম, তোমার পরিচয় না তো জানা হলো না, তুমি আমাদের সাথে যাবে না? মেয়েটি বলল, মানুষের জগতে আমার এখন অতীত, আমাকে আমার জায়গায় ফিরতে হবে। এটা বলে মেয়েটি তার হাতে থাকা মাথার খুঁড়িটা বুকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমায় ক্ষমা করে দাও বাবা, আমি ভুল করে ফেলছি, আমি তার সাথে অন্যায় করেছি। এসব দেখে আমি অবাক হয়ে সোহান বলল, এটা আপনার বাবা? মেয়েটি বলল, হ্যাঁ আমার বাবা, আমি তার একমাত্র মেয়ে জাবরিন। আমার বাবা হলো সেই ব্যক্তি যার কাছে তুমি সাহায্যের জন্য গিয়েছিলে। সবাই আমার বাবাকে বাদশাহী দাদু বলেই ডাকো, কারণ আমার বাবা ছিল শুভ শক্তির বাদশাহ। আমি তার কথা শুনে চমকে গেলাম আর বললাম, তুমি বাদশাহী দাদুর মেয়ে? আর এই কঙ্কাল জঙ্গলে আসলো কীভাবে? জাবরিন বলল, বাবা তার শুভ শক্তি দিয়ে অশুভ শক্তির সাথে লড়াই করে মানুষের উপকার করতো। একবার আমি বাবার কাছে জানতে চেয়েছিলাম অশুভ শক্তি কী। বাবা বলল, পৃথিবীর এমন কিছু জায়গা আছে যেখানে সরাসরি শয়তানের উপাসনা করা হয়। আমাদের সৃষ্টিকর্তা সেই শয়তানদের মাঝে অনেক ক্ষমতা দিয়েছে এবং সেই সন্তান ধোঁকা থেকে আমাদের সবসময় সাবধানে থাকতে বলছেন, কারণ সেই ক্ষমতার মাধ্যমে তারা মানুষকে ভুল পথে নিয়ে যেতে চায় আর পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে। সেই শয়তানদের শক্তিই হলো অশুভ শক্তি। মানুষ চাইলে সেই শয়তানদের সন্তুষ্ট করতে বিভিন্ন ক্ষমতা অর্জন করতে পারে, এমনকি এই পৃথিবীতে রাজত্ব করতে পারে। তবে সেই মানুষ পৃথিবীতে বিলাসিতার জন্য সেই শয়তানদের উপাসনা করে, তাদেরকে পৃথিবীর সৃষ্টিকর্তা পছন্দ করে না। মৃত্যুর পর অশুভ শক্তির যন্ত্রণা ভয়ঙ্কর হয়, তাদেরকে শাস্তি দিবে। আমি বাবার কথাগুলো শোনার পর থেকে শয়তানদের নিয়ে ভাবতে থাকি। বাবা শয়তানদের বিভিন্ন কাছে বাধা দিত। বাবা আমাকে কোনো ক্ষতি করবে না ভেবে আমি শয়তানদের মাধ্যমে পৃথিবীতে শয়তানের রাজত্ব প্রতিষ্ঠা করার পরিকল্পনা করি। একদিন এক বাবা শয়তান মানুষরূপী আমার কাছে এসে উপাসনা করার জন্য আমাকে ডাকতে থাকে। সে আমাকে বিভিন্নভাবে এই পৃথিবীর রাজত্ব করার লোভ দেখায় আর আমিও সেই লোভে পড়ে যাই। বাবা এগুলো কিছুই জানতো না। গভীর রাতে সেই শয়তান আমাকে এই ভয়ঙ্কর আস্তানায় নিয়ে গেল। আমি ভয় পেলে সে আমাকে সাহস দিত। আমি অবাক হয়ে তার কথা শুনেছি আর বললাম, তারা তো তোমাকে নিয়ে এসেছিল, তাহলে পাভেলের এই অবস্থা হলো কী করে? জাবরিন বলল, কারণ কোনো মেয়ে সেই রাজত্ব অর্জন করতে পারবে না। সেই শয়তান আমাকে বলল, আমার এই পৃথিবীতে রাজত্ব করার জন্য একজন ছেলে মানুষ লাগবে, এমন ছেলে যার জীবনে
মা ছাড়া আর কোনো মেয়ে আপনজন নেই। তখন পাবেলের মাঝে আমি সব কিছু খুঁজে পাই। পাবেল আমার সাথে একই কলেজে পড়তো। তাকে কখনো মেয়েদের সাথে কথা বলতে দেখিনি। তারপর শয়তানের কথা মতো তাকে বিয়ে করে প্রথমে শয়তানের দেওয়া ঈগল পাখিটির মাংস খাই, তারপর মানুষের মাংস রান্না করে খাওয়াতে থাকি। সেই ঈগল পাখিটির মাথা এই গর্তের দেওয়ালে আটকে দেওয়া হয়, যা পাভেল মানুষ মাংস খাওয়ার সাথে সাথে বড় হতে থাকে। ধীরে ধীরে পাভেল তার অতীতকে ভুলে পৃথিবীর রাজত্ব করার নেশায় পাগল হয়ে যায়, কিন্তু সে তার শক্তি অর্জন করতে পারছিল না। পাভেল ভেবেছিল হয়তো বাবা তার পথে বাধা দিচ্ছে। সে যখন এই বিষয়ে বাবার সাথে কথা বলতে যায়, তখন বাবা এসব জেনে অনেক রেগে যায়। তোর জীবনে তো আরও একটা মেয়ে আপনজন আছে, যার সাথে অনেক আগেই তোর বিয়ে ঠিক করা হয়েছে। তুই এই শক্তি কখনোই অর্জন করতে পারবি না। তখন এর কোনো সমাধান না পেয়ে পাভেল আমার সাথে থাকা শয়তানকে ধ্বংস করে দিয়ে বড় শয়তানের উপাসনা করে, তার মাধ্যমে জানতে পারে যে তোমাকে বিয়ে করে আপনজন বানিয়ে দিলে বলি দিলেই তার সব দোষ কেটে যাবে আর সব শক্তি অর্জন করতে পারবে। বাবা তখন পাভেলের পথে বাধা সৃষ্টি হয়ে যায়, আর তখন পাভেল শক্তি অর্জন করতে বেইমানি করে আমার ব্যবহার করে। সে আমাকে পাথর করে দেয় আর বাবাকে বলে কোনো বাধা দেওয়ার চেষ্টা করলে আমার ক্ষতি করবে। বাবা আমাকে বাঁচাতে গিয়ে পৃথিবীর এত মানুষের কখনোই ক্ষতি হতে দিত না, কিন্তু আমার এই পরিণতি দেখে বাবা অনেক কষ্ট পেয়ে হার্ট অ্যাটাকে মারা যায়। পাভেল আমার আর বাবার শক্তি ব্যবহার করে আমাকে এই গর্তে বন্দি করে আর বাবার লাশ কবর থেকে তুলে এনে শয়তানের সাহায্যে তাকে কঙ্কাল করে পরিণত করে। আমি এখন তাদের জগতে একজন হয়ে গেছি। শয়তানের জগৎ, তাদের সেবা করার বাকি জীবন পার করতে হবে আমাকে। আমি আর সোহান স্তব্ধ হয়ে গেলাম তার কথা শুনে। হঠাৎ চারিদিকে কালো ধোঁয়ায় ভরে গেল। কী হচ্ছে বুঝতে পারি না। চোখের সামনে অন্ধকার আর কালো ধোঁয়া ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। ধোঁয়াটি মিশে যাওয়ার সাথে সাথে দেখি আশেপাশে সেই বাড়িটা আর গর্ত নেই, আর সেই মেয়েটাও নেই। বুঝলাম ঈগল সাম্রাজ্য অভিশপ্ত, ধ্বংস হয়ে গেছে। পৃথিবী থেকে ধীরে ধীরে অন্ধকার কমে দিনের আলো সুস্থ হয়। খুব ক্লান্ত হয়ে বসে পড়লাম। এইভাবে সব কিছু মোকাবেলা করতে পারবো তা ভাবিনি। আর একটু দেরি হলে হয়তো কিছুই আটকানো সম্ভব হতো না। সোহান সেই নদীটির সামনে দাঁড়িয়ে আছে আর বলছে, জায়গাটা আমার খুব পছন্দ, ভাবছি এখানে থেকে যাব। একটা ছোট্ট বাড়ি বানাবো, এদিকে আপনি আর আমি থাকবো, অন্যদিকে একটা চেম্বার খুলবো। এখানে ডাক্তার বলল। আমি বললাম হ্যাঁ, আর জঙ্গলে সব পশু পাখি লাইন ধরে আপনার কাছে ট্রিটমেন্ট নিতে আসবে। সোহান আর একটু গড়াচড়ে বলল, না, মানুষের মাঝেই ঠিক আছে। মনে হচ্ছে এই অদ্ভুত জগৎ থেকে বের হলাম, চলুন এবার নিজের জগতে ফিরে যাই। আমি ছোট্ট জঙ্গল দিয়ে বের হওয়ার জন্য হাঁটছি আর সোহান বকাবক শুনছি। ছোট্ট রবিনের কথাগুলো মনে পড়ছে। সে তখন আমাকে সাহায্য না করলে আমি হয়তো এসব কিছুই করতে পারতাম না। হয়তো আজ এই পৃথিবীর মানুষগুলো ভয়ঙ্কর একটা জীবনের মাঝে আতঙ্কিত হয়ে থাকতো। আমার কাছে সেই ছেলেটার অবর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী। সে বড় বিজ্ঞানী হতে না পারলে তার জ্ঞান দিয়ে পুরো পৃথিবীকে রক্ষা করেছে, অথচ কেউ জানেই না যে সে কত বড় কাজ করছে। ডাক্তার সোহান ঠিকই বলেছে, এই পৃথিবীতে সত্যিই এমন অনেক কিছুই ঘটে যা সম্পর্কে মানুষ কিছুই জানে না। হাঁটতে হাঁটতে জঙ্গল পার করে রাস্তায় বেরিয়ে গেলাম। আমি সোহানকে বললাম, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কোনো কারণ ছাড়াই হঠাৎ এমন কথা শুনে আমি অবাক হয়ে তার দিকে তাকালাম আর বললাম, কী সিদ্ধান্ত? সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সারা জীবন আমার পিছন পিছন ঘুরবে, কিন্তু কখনো বিয়ে করব না, আর আপনাকে কখনো বিয়ে করতে দেব না। বিয়ে নিয়ে কত অদ্ভুত কাণ্ড। প্রথমে পাভেলের সাথে জাবরিনের, তারপর বিয়ে, তারপর আবার পাভেলের সাথে আপনার বিয়ে। অবশেষে আমি সাদা মনে আপনাকে ভালোবেসে বিয়ে করতে চাইলাম। সেখানেও কি ভয়ঙ্কর কাণ্ড। একটা অদ্ভুত মানুষের আত্মা নাকি আমার ভিতরে ঢুকে যাবে। ভাবা যায় এতগুলো? তার কথা শেষ হতে আমি ভয় পেয়ে আতঙ্কিত মুখে দেখলাম, ওই দেখুন পাভেল ডানা মেলে আমার দিকে এগিয়ে আসছে। সাথে সাথে সোহান আমাকে শক্ত করে ধরে বাঁচাও বাঁচা বলে চিৎকার করছে। একটা ছেলে মানুষ কখনো এত ভীতি হয় ভাবতেই পারছি না, আর নিজের হাসি থামাতেই পারছি না। আমার হাসি শুনে সোহান এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে বোকার মতো আমার দিকে তাকিয়ে আছে, আর আমি শুধু হেসেই চলছি। সোহান বিড়বিড় করে বলছে, হাসতে থাকুন ম্যাডাম, পৃথিবী এমন অনেক কিছু ঘটে যা সম্পর্কে মানুষ কিছুই জানে না। দ্রুত বিয়ে করে সবাইকে জানিয়ে দেবো যে আপনি আমার বউ। সমাপ্ত। ঈগল মানব, এক অদ্ভুত রহস্য। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।